ভেক্টর। ভেক্টর শব্দটা আমরা মূলত ব্যবহার করি হচ্ছে রাশির ক্ষেত্রে, তাই না? যে ভৌত জগতের যে সমস্ত বৈশিষ্ট্য আমরা পরিমাপ করতে পারি তাই তো রাশি, তাই না? এখন এই রাশিগুলোর মধ্যে কিছু কিছু রাশি পরিমাপ করতে গেলে দেখা যাবে, যেমন বল কিংবা বেগ। যেমন তুমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করতেছো, বলের পরিমাণের পাশাপাশি কোন দিকে বলটা প্রয়োগ করতেছো সে দিক জানা না থাকলে তুমি বলতে পারবে না যে বস্তুর সরণ বা বেগের বৃদ্ধি বা হ্রাস কোন দিকে হবে। অর্থাৎ বলের ক্ষেত্রে দিক জানা ছাড়া বলা যায় না যে বস্তুর সরণ, বেগ বা ত্বরণ কোন দিকে হবে। একইভাবে বাতাসের ক্ষেত্রে একই রকম, বাতাস কোন দিকে প্রবাহিত হচ্ছে এটা যদি না বুঝো, ওই বাতাসের কারণে কোনো বস্তুর সরণটা কোন দিকে হবে সেটা তুমি বলতে পারবে না। কিন্তু ভর, সময়, যেমন কোন বস্তুর ভর 60 কেজি, এটা ডান দিকে 60 কেজি, বাম বা উপর দিকে 60 কেজি, এরকম দিকের কোনো হিসাব নিকাশ কিন্তু নাই। তার মানে ভৌত জগতে যে সমস্ত বৈশিষ্ট্য আমরা পরিমাপ করি, কিছু কিছু বৈশিষ্ট্য দিকের উপর নির্ভরশীল, কিছু কিছু বৈশিষ্ট্য দিকের উপর নির্ভরশীল না। দিকের উপর নির্ভরশীল রাশিগুলাকে আমরা বলি ভেক্টর রাশি, আর দিকের উপর নির্ভরশীল না যারা তাদেরকে আমরা বলি স্কেলার রাশি। আচ্ছা, একটু কমেন্টে কয়েকজন লিংক, অনেকে চাচ্ছে লিংক দেওয়া হয়নি। আমি একটু মিটিং আইডি আর পাসওয়ার্ডটা একটু দিয়ে নেই, 7999। বুঝলাম না, মিটিং আইডি দিয়ে দিলাম, এখন যদি ক্লাস মাঝখানে মিটিং আইডি চায় কেমনটা লাগে? 79999 আচ্ছা, একটা মিনিট ওয়েট করো, আমি একটু মিটিং আইডিটা একটু দিয়ে নিই। অনেকে জয়েন করতে পারতেছে না, গ্রুপে দেওয়া, তারপরে যদি এই অবস্থা হয়। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা যেটা বলতেছিলাম যে দিকের উপর নির্ভরশীল রাশিগুলোকে বলবো ভেক্টর রাশি, দিকের উপর নির্ভরশীল না ভেক্টর রাশি। তা তোমার যখন পরীক্ষার হলে তুমি লিখবা যে 1 মার্কের কোশ্চেন আসলে ভেক্টর রাশি কাকে বলে, তোমাকে এইভাবে লিখতে হবে যে যেসব রাশির মান ও দিক উভয় আছে তাদেরকে ভেক্টর রাশি। এভাবে বলার চেয়ে বলা উচিত যেসব রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন। আর স্কেলার রাশির ক্ষেত্রে তুমি বলতে পারবা যে শুধুমাত্র সম্পূর্ণরূপে প্রকাশ করতে মানের পাশাপাশি দিকের প্রয়োজন হয় না, শুধুমাত্র মান দিয়ে সম্পূর্ণ প্রকাশ করা যায়। শুধুমাত্র যেমন ভর, শুধু পরিমাণটা দিয়ে, দৈর্ঘ্য পরিমাণটা দিয়ে আমরা বলতে পারি শুধুমাত্র পরিমাণ দ্বারা বা মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়। লেখার সময় লিখতে হবে মান আছে দিক আছে উভয়, বলার চেয়ে বলা বেটার হচ্ছে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হলে ভেক্টর রাশি, আর শুধুমাত্র মানের প্রয়োজন হলে সেটা স্কেলার রাশি। তাহলে কয়েকটা স্কেলার রাশি ভেক্টর রাশি দেখি, বলতো। বিশেষ করে 9, 10 যে আমরা রাশিগুলো শিখে আসছি, অ্যাটলিস্ট আমাদেরকে ওগুলার মধ্যে চিনতে হবে যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর। যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্য বা দূরত্বর কোন নির্দিষ্ট দিক প্রয়োজন হয় না, কিন্তু যখন নির্দিষ্ট দিক সহ দূরত্ব বলবো সেটাকে আমরা বলি সরণ। যার কারণে কোন নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে সরণ বলি। সরণ ভেক্টর রাশি হলেও দূরত্ব বা দৈর্ঘ্য এটাকে স্কেলার ধরি আমরা। একইভাবে বেগ, কোন নির্দিষ্ট দিকে সরণের পরিবর্তনের হার বেগটাকে আমরা ভেক্টর রাশি ধরি।
কিন্তু একক সময়ে দূরত্বের পরিবর্তন বা ওই অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে দ্রুতি, অর্থাৎ বেগেরই স্কেলার ফর্ম হচ্ছে দ্রুতি। এখানে শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। তারপরে ভর, তাপমাত্রা, সময়, এগুলো সব। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ অনেকে মনে করে যে ভেক্টর রাশি। তড়িৎ প্রবাহের তো দিক আছে, দিক থাকলেই যে সেটা তো মানে ভেক্টর রাশি এরকম ঘটনা না। যে তড়িৎ প্রবাহের দিক আছে, কিন্তু তড়িৎ প্রবাহের দিক বলতে ওই দিকটা অ্যাকচুয়ালি মানে ধনাত্মক চার্জের প্রবাহের দিক ধরা হয়, কিন্তু ধনাত্মক চার্জ প্রবাহিত হয়, ঋণাত্মক চার্জ প্রবাহিত হয়। এই তড়িৎ প্রবাহের দিক থাকলেও ওই দিকের জন্য তার ক্যালকুলেশনের কোনো দিক অপোজিট হলেও তার ক্যালকুলেশন বা মানের কোনো পরিবর্তন হয় না। ওই দিকের উপর নির্ভরশীল না, দিকের হিসাব ছাড়াও। কারণ তড়িৎ প্রবাহের সংজ্ঞাতেই বলা হয়েছে যে তারের মধ্যে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে অতিক্রান্ত চার্জের পরিমাণ, কোন দিকে চার্জ গেছে ওই ডিরেকশন ইম্পর্টেন্ট না। অর্থাৎ তড়িৎ প্রবাহ নির্ণয়ের জন্য চার্জের বেগের দিক জানা লাগতেছে না, যার কারণে তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। বরং চার্জের যখন তারণ বেগ হিসাব করব, বেগ, সে বেগের বেগটা ভেক্টর রাশি হবে, এরকম আর কি। তো এগুলো লিখলাম। এর বাইরে কাজ, শক্তি, কাজ স্কেলার রাশি, শক্তি, ক্ষমতা, তারপরে তাপও তো এক প্রকার শক্তি, তো এরা প্রত্যেকটা স্কেলার রাশি। তারপরে ঘনত্ব, চাপ, এগুলো আমি জাস্ট লিখে গেলাম। এগুলো তোমরা কেন লিখলাম, কারণ এগুলো 9, 10 এই জিনিসগুলো রাশিগুলো একবার করে রিভিউ হয়ে যাক, যে তোমাদের কোনগুলো স্কেলার রাশি কোনগুলো ভেক্টর রাশি। তাহলে পরে তোমরা মানে উল্টপাল্ট হয় তোমাদের এমসিকিউ তে আসে যে নিচের কোনটি ভেক্টর রাশি, তখন তোমরা একটু ঝামেলা করে ফেলো। ভেক্টর রাশি লিখতেছি: সরণ বেগ, বেগের পরিবর্তনের হার ত্বরণ, বস্তুর ভর আর বেগের গুণফল। ভর স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি, গুণ করলে ভর বেগ যেটা, সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। বল ভেক্টর রাশি, তা হইতে পারে সেটা মহাকর্ষ বল, নাহলে প্রয়োগকৃত বল, নাহলে হচ্ছে যে এই তড়িৎ বল, চৌম্বক বল, যে কোনো বল হইতে পারে। এই মহাকর্ষ বল বা তড়িৎ বল বা চৌম্বক বলের ক্ষেত্রে আমরা কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কিংবা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিংবা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এই রাশিগুলো হিসাব করি। তো এগুলো অ্যাকচুয়ালি একক ভরের উপর বল, না হলে একক আধানের উপর বল। যত রকম ক্ষেত্র প্রাবল্য আছে সবগুলাই অ্যাকচুয়ালি এক প্রকার বল, কিন্তু সেটা হইতে পারে একক ভরের উপর বল, নাহলে একক আধানের উপর বল। এই জন্য তড়িৎ ক্ষেত্রের তীব্রতা ক্ষেত্র প্রাবল্য, আমি একবারে লিখতেছি ক্ষেত্র প্রাবল্য। ক্ষেত্র প্রাবল্য বলতে কি কি থাকতে পারে? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হইলে ইজি, এভাবে প্রকাশ করি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শুধুমাত্র ই দিয়ে, আর চুম্বক ক্ষেত্র প্রাবল্য বি দিয়ে। দেখো আমি ভেক্টর রাশি প্রকাশ করার জন্য ওই ক্যাপিটাল লেটার বা স্মল লেটারও মাঝে মাঝে থাকে, কিন্তু উপরে ওই তীর চিহ্ন দিছি, ওটা দ্বারা বোঝায় যেগুলো ভেক্টর রাশি। ক্ষেত্র প্রাবল্য, যত ধরনের ক্ষেত্র প্রাবল্য আছে সবগুলাই কি ভেক্টর রাশি। এই এর বাইরে টর্ক বা আরো কিছু রাশি আছে, বা বলের ভ্রামক, আরো কিছু রাশি ধীরে ধীরে পাবো। তো এগুলা নিয়ে এত কিছু না, তুমি জাস্ট আইডিয়া দিলাম যে যে পরিচিত যেগুলা জানো এগুলার মধ্যে এই 9, 10 এর রাশিগুলোর মধ্যে অ্যাটলিস্ট এগুলো স্কেলার, এগুলা ছিল কি ভেক্টর। এখন কথা হচ্ছে যে ভেক্টরের এই হিসাব নিকাশটা আলাদা কেন? যে তুমি হিসাব করতেছো মানের পাশাপাশি দিকের প্রয়োজন হচ্ছে কেন? একটা এক্সাম্পল দিই, তাহলে একবারে ক্লিয়ারলি বুঝবা যে কেন দিকের প্রয়োজন হয়। মনে করো একটা লোক এ থেকে বি তে গেল, বি থেকে পরে সি তে গেল। এ থেকে বি পর্যন্ত 4 মিটার, বি থেকে সি পর্যন্ত 3 মিটার। আবার আরেকটা ভাবে যাইতে পারে, 4 মিটার গেল এ থেকে বি পর্যন্ত, এবার এ বি এর লম্ব দিক এই দিক বরাবর গেল হচ্ছে সি বিন্দুতে 3 মিটার। অথবা এরকম হইতে পারতো, এ থেকে বি পর্যন্ত গেল, গিয়ে আবার উল্টা দিকে ফেরত আসলো 3 মিটার, অর্থাৎ গেল 4 মিটার, ফেরত আসলো 3 মিটার। এখন একটু খেয়াল করো, আমি যদি জিজ্ঞেস করি এ থেকে সি পর্যন্ত মোট দূরত্ব কত? দূরত্ব মানে হচ্ছে অতিক্রান্ত পথ, কোন দিকে গেছে সেটা ফ্যাক্ট না, অতিক্রান্ত পথটাই হচ্ছে বা পরিমাণটাই বা দৈর্ঘ্যটা বা দূরত্বটাই হচ্ছে মানে একটা স্কেলার রাশি মোট কথা। এ থেকে সি পর্যন্ত ফার্স্টে 4, পরে 3, তাহলে মোট ডিসটেন্স ডি এটা হবে 4 + 3 7 মিটার। খেয়াল করে দেখো তো, পরের সবগুলাতেও ডিসটেন্স বা দূরত্ব 4 মিটারই হবে না?
4 গেল 3 গেল, মোট কত গেল? 7। এখানেও 4 গেল, উল্টা দিকে ফেরত আসলো 3, মানে মোট গেছে কতটুকু পথ? অতিক্রান্ত পথ 7 মিটারই। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে তার ডিসপ্লেসমেন্ট বা সরণ কত, ডিসপ্লেসমেন্ট বা সরণ কত, তার সরণ হচ্ছে তখন নির্দিষ্ট দিকের দূরত্ব যখন হিসাব করি, তখন আগের পজিশন এবং সর্বশেষ পজিশনের আগের পজিশন এবং সর্বশেষ পজিশনের সর্বনিম্ন দূরত্বটাই হচ্ছে সরণ। তাহলে সেই হিসাব করতে গেলে দেখো প্রথমটাতে সরণ আর দূরত্ব সেম আসবে, কারণ একই রেখা বরাবর একই দিকে গেছে। 4 + 3 7 মিটার, এবং দিক সহজে তো উল্লেখ করা লাগে, তাহলে আমাকে বলতে হবে কোন দিকে, এ থেকে সি এর দিক। আল্লাহ, হাঁচি আসতেছে কেন? তো এই কোন স্প্রে করছিস নাকি? হাঁচি আসতেছে। আচ্ছা, তাহলে দেখো সরণ যখন বলবো তখন এ থেকে সি এর দিকে 7 মিটার গেল। সেকেন্ডটাতে দেখো এই ক্ষেত্রে সরণ, এই ক্ষেত্রে আদি বিন্দু আর শেষ বিন্দুর সর্বনিম্ন দূরত্বটা কত? এটা কিন্তু এটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে পাওয়া যাবে, কারণ লম্ব দিকে গেলে এটা হচ্ছে √4² + 3²। এই বুঝলাম না কি স্প্রে করছে, এরকম হাঁচি আসতেছে কেন? ও, এই সবাই কি বুঝতে পারছো? এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই এই অতিভুজটা হচ্ছে 5, তার মানে দূরত্ব 7 মিটার হলেও সরণ হবে 5 মিটার, এবং আগের মতো দিক হবে এ থেকে সি এর দিক। তীরচিহ্ন দেখানো লাগবে না, মানে এ থেকে সি বিন্দু, এটা বিন্দু দেখাচ্ছে, এটা ভেক্টর রাশি দেখাচ্ছে, বিন্দু দেখাচ্ছে, এই জন্য এ থেকে সি এর দিক, দিক সহ বলতেছি সরণ। আল্লাহ, ঠান্ডা না কি যেন নাকে আসতেছে, হাঁচি আসতেছে বারবার, এরকম হচ্ছে কেন? লাস্টেরটা দেখো, এ থেকে বি পর্যন্ত যাব, না এ থেকে সি পর্যন্ত 4 গেল, আবার ফেরত আসলো, দূরত্ব আগের মতোই 4 3 7 মিটার, কিন্তু ডিসপ্লেসমেন্ট যদি বলি, সরণ যদি বলি, সেটা হচ্ছে কি এ থেকে সি, একবারে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সর্বনিম্ন দূরত্ব, এটা পাওয়া যাবে 4 - 3, অর্থাৎ 1 মিটার, দিক হবে আগের মতোই এ থেকে সি এর দিক। সবাই কি বুঝতে পারছো যে দূরত্ব আর সরণ কিভাবে বের করলাম? বুঝতে পারছো না? জি স্যার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমি তোমাকে এখন যদি কোশ্চেন করি যে মোট দূরত্ব কত, তুমি বলবা যে হ্যাঁ ভাই, প্রতি ক্ষেত্রে তো মোট দূরত্ব 7 মিটার, এটা নিয়ে কোনো ডাউট থাকবে না। কিন্তু যখনই জিজ্ঞেস করবো যে মোট সরণ কত, তখন তুমি জিজ্ঞেস করতে ভাইয়া কোন দিকে গেছিল, সামনের দিকে, উপরের দিকে, না উল্টা দিকে? কোন দিকে গেছিল, অর্থাৎ দিক জানা ছাড়া মানের হিসাব কিন্তু করতে পারবে না। পারবা? কারণ সোজা গেলে একরকম সরণ, লম্ব দিকে গেলে আরেক রকম, ফেরত আসলে আরেক রকম সরণ, তার মানে কি দিক চেঞ্জ হলে মানেরও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যেসব রাশির কে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, এবং মান অথবা দিকের যে কোনো একটা চেঞ্জ হলে অন্যটাও চেঞ্জ হতে পারে, ঠিক আছে, সম্পূর্ণ রাশিটাই চেঞ্জ হচ্ছে, দিক চেঞ্জ হচ্ছে দেখে সরণের মান পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে দিকের উপর নির্ভরশীল, এই জন্য এটাকে আমরা বলবো ভেক্টর রাশি। এই এখন একটা ভেক্টর রাশিকে খাতায় লিখে প্রকাশ করব, ভেক্টর রাশিকে আমরা খাতায় লিখে প্রকাশটা চিত্র আকারে প্রকাশ, যে কোনো কিছুরই আমরা দেখি যে হয় চিত্র আকারে প্রকাশ আছে, আর হচ্ছে কি ইকুয়েশন বা লেখার জন্য আরেক রকম প্রকাশ থাকতে পারে। তাহলে ভেক্টরের প্রকাশ, কিভাবে ভেক্টরকে প্রকাশ করব? তা চিত্রকে যখন আমরা করব তখন হচ্ছে যে একটা সরল রেখা, তার দৈর্ঘ্য দ্বারা ভেক্টরের মান বুঝাবো, যেমন F = বললাম আমি 50 নিউটন পূর্ব দিক, পূর্ব দিক। তাহলে পূর্ব দিক বলতে ওই যে আমরা জানি খাতার মধ্যে যখন বা বোর্ডের মধ্যে উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, বামে পশ্চিম, ডানে পূর্ব, তা আমি ওই আন্দাজ করে লিখতেছি, হ্যাঁ ঠিক এক্সাক্ট পূর্ব দিকে 50 নিউটন বল দৈর্ঘ্য দ্বারা রাশির মান বুঝাবে,
আর ওই তারে এই রেখার মাথায় তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন দ্বারা ওটা দ্বারা দিক বুঝাবে। চিত্র এঁকে যখন প্রকাশ করবো এটাই হবে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া বুঝলাম যে এই ভেক্টর রাশিকে চিত্র আকারে যখন আমরা আঁকি তখন রেখা দ্বারা ভেক্টর রাশিকে বুঝাই যে এই রেখার মাথায় তীর চিহ্ন থাকবে, কিন্তু কথা হচ্ছে এখানে 50 নিউটন মান, তার মানে এখানে দৈর্ঘ্যটা কতটুকু তাহলে নিতে হবে, এটা নিয়ে অনেকের প্রথম প্রথম ডাউট থাকে। দৈর্ঘ্য সম্পর্কে বলি যে দৈর্ঘ্য নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, দৈর্ঘ্য তুমি ইচ্ছা মতো নিতে পারবা, কারণ এটা কোনো ফিক্স না যে তুমি 50 নিউটন তুমি তোমার ইচ্ছা মতোই নিলা, কিন্তু অ্যাটলিস্ট এই জিনিসটা খেয়াল রাখতে হবে এতটুকু যদি 50 নিউটন বলো যে হ্যাঁ এটা সমান 50 নিউটন, তাহলে সাথে আরেকটা বল নিশ্চয় এটা ডাবল, এটাকে তুমি 50 নিউটন বলতে পারবা না, এটাকে এটার থেকে অবশ্যই বেশি লিখে লাগবে, তাহলে এটা 100 নিউটন অবশ্যই এটা ডাবল হবে। একইভাবে এটার অর্ধেক নিলেই কেবলমাত্র বলতে পারবা সেটা হচ্ছে 25 নিউটন। তুমি নিলা দুইটারই সমান, একটাকে 50 বললা আরেকটাকে বললা 20, দুইটাই সমান কিভাবে, তাহলে কি তোমার কম্পারিজন কি হলো? জিনিসটা হচ্ছে এরকম যে 50 নিউটন তার মানে যে 50 সেন্টিমিটার বা 50 মিটারে নিয়ে রাখবে ওরকম কিছু না, ইচ্ছা মতো নিতে পারবা, কিন্তু যে কোনো একটা নেয়ার পর অন্যগুলার ক্ষেত্রে সেই রেশিওটা মেনটেন করা লাগবে যে এটাকে যদি 50 ধরা হয় তাহলে অবশ্যই তার ডাবল পরিমাণকে তুমি 100 ধরবা, তার অর্ধেক পরিমাণকে 25 ধরবা। তার মানে মানের জন্য দৈর্ঘ্যটা কোনো ফিক্স না, ইচ্ছে মতো নেওয়া যাবে, কিন্তু পরবর্তীতে ওই রেশিওটা বা মেনটেন করা লাগবে যে যেই অনুপাতে তুমি ধরছো 50 ঠিক সেই অনুপাতে অন্য সংখ্যাগুলোকে প্রকাশ করতে হবে, অন্য মানগুলোকে, তাহলে আর কোনো সমস্যা নেই। এটা হচ্ছে চিত্র আকারে উপস্থাপন, ভেক্টরকে চিত্র আকারে দেখাই। আর মেইনলি বেশি আমাদের জানা লাগবে যেটা, সেটা হচ্ছে যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব তখন তো সমীকরণ বা সংক্ষেপে প্রকাশ আমাদের লাগবে। তাহলে ভেক্টর রাশির প্রকাশ, বল ভেক্টর রাশি দেখবো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বল নাইলে বেগ এই দুইটা ওয়ার্ডই ব্যবহার করব। বল এফ, ক্যাপিটাল লেটার কিংবা স্মল লেটারের উপরে তীর চিহ্ন, অথবা একক ভেক্টর যখন পাবা, একক ভেক্টর একটা স্পেশাল টাইপ ভেক্টর, যারা ফার্স্ট ইয়ার তোমরা হয়তো এখন আইডিয়া নেই, এই জন্য বলতেছি যে একক ভেক্টর একটা স্পেশাল টাইপ ভেক্টর, যার যেটা ভেক্টর রাশি বোঝানোর জন্য উপরে টুপি বা ক্যাপ চিহ্ন দেওয়া হয়, টুপি বা ক্যাপ চিহ্ন, এটা ক্যাপ চিহ্ন দ্বারা বলা বোঝা যায় একক ভেক্টর, এই ভেক্টরের মান এক বা ইউনিট একক, এইভাবে দেখানো যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে যে ছোট হাতের অক্ষরের নিচে দাগ দিয়ে এইভাবে ভেক্টর রাশি বোঝা যায় যে এটা একটা ভেক্টর রাশি, এফ ভেক্টর রাশি, এ ভেক্টর রাশি, সি ভেক্টর। আবার দেখবা যে উপরে ক্লাসের যখন যাবা তখন দেখবা যে অনেক সময় বোল্ড করে, অর্থাৎ এফ দ্বারা স্কেলার বুঝাইলেও বোল্ড করে যদি এফ লিখে বুঝতে হবে সেটা ভেক্টর, এরকম আর কি। তো বোল্ড করে লিখতে গেলে আমাদের টাইম বেশি নষ্ট হয়, আমরা এই জন্য এটা খুব একটা ব্যবহার করব না। বোল্ড করা কিভাবে, বোল্ড করে ভেক্টরের প্রকাশটা আমরা সাধারণত করব না, আমরা সব সময় এই কোন ভেক্টর রাশি বুঝাইতে হয় এটা ইউজ করবো, দেখবো যে ম্যাক্সিমাম সময় এটা ইউজ করবো, কোন কোন জায়গায় হয়তো কোশ্চেন করার সময় কেউ কেউ হয়তো ভেক্টর আকারে এইভাবে দিতে পারে, আর ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বোঝানোর জন্য এটা ব্যবহার করব। এই এবার আসলাম যে রাশিটার প্রতীকটাকে প্রকাশ করলাম, কিন্তু সম্পূর্ণ রাশিটা লিখতে গেলাম 50 নিউটন, কোন দিক? পূর্ব দিক। কোন দিক? পূর্ব দিক। তাহলে উপরে হচ্ছে নর্থ, নিচে হচ্ছে সাউথ, এদিকে ওয়েস্ট, এদিকে ইস্ট, এক্সাক্ট পূর্ব দিক। এই যে এটাই হচ্ছে আমার এফ, এই দেখো চিত্রে। তো এই ভেক্টর রাশির দিক বুঝে দিক প্রকাশ করতে গেলে একটা ঝামেলা হচ্ছে, তুমি তো যে কোনো বস্তুর অবস্থান বা যে কোনো কিছু বলতে গেলে তোমার আগে থেকে একটা রেফারেন্স জানা লাগবে। মানে আমি বললাম যে এই 50 নিউটন, এই বোর্ডের মধ্যে 50 নিউটন কোথায়, তাহলে সেটা করতে গেলে আমাকে করা লাগবে কি আগে একটা ফিক্স জায়গা বলতে হবে যে যে জায়গাটা সবাই দেখতে পাচ্ছে বা চিনতে পারছে। আমি বলি যে হ্যাঁ এই কোণাটা হচ্ছে সবাই চিনে, এই কোণা থেকে এই দিকে যাইতে হবে এতটুকু, তারপর নিচের দিকে যাইতে হবে, তাহলেই পাওয়া যাবে। আগে থেকে একটা রেফারেন্স পয়েন্ট বা জানা বিন্দু কিংবা জানা দিক না থাকলে নতুন দিক বা নতুন বিন্দু আমরা কিভাবে দেখাবো? কারণ আগে তো তোমাকে একটা, যেমন স্থানাঙ্ক ব্যবস্থা কেন আনছি, স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দুটা সবসময় আমাদের চেনা, ওই মূল বিন্দু সাপেক্ষে বিভিন্ন বিন্দুর অবস্থান বের করি। তাই ভেক্টরের ক্ষেত্রে ওরকম যে দিক বুঝাইতে গেলে আগে থেকে কোনো জানা দিক লাগবে, না হলে স্থানাঙ্ক ব্যবস্থা লাগবে। দিক প্রকাশ করার জন্য অবশ্যই আগে থেকে জানা কোনো দিক থাকা লাগবে, যেই দিকের সাথে কোণের মাধ্যমে নতুন দিক দেখাইতে পারবো। যেমন আমরা পূর্ব দিক চিনি, পশ্চিম দিক চিনি, উত্তর দিক চিনি, দক্ষিণ দিক চিনি। তাহলে পূর্ব দিকের সাথে জিরো, ঠিক পূর্ব দিক আছে মানে পূর্ব দিকের সাথে কত ডিগ্রি? 0 ডিগ্রি। আমি যদি এখানে লিখি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি পূর্ব, তার মানে কি 50 নিউটন
ঠিক পূর্ব দিক বরাবর 0 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। যদি পূর্ব দিক না হয়ে উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি হইতো তাহলে 30 ডিগ্রি উত্তর পূর্ব বলতে পারতাম। আবার এই 30 ডিগ্রি দক্ষিণ পূর্ব এটাও বলতে পারতাম। তো তখন 30 ডিগ্রির সাথে কোণ, তার মানে পূর্ব দিকটা জানা দিক, পূর্ব দিকের সাথে কোণের মাধ্যমে নতুন দিক বুঝাইতে পারতেছো, অথবা উত্তর দিক জানা দিক, উত্তর দিকের সাথে কোণের মাধ্যমে নতুন দিক বুঝাইতে পারতেছো। তাহলে ভেক্টর রাশির দিক বুঝানোর একটা উপায় কি? দিক নির্দেশ করার একটা উপায়, দিক নির্দেশের একটি উপায় জানা দিকের সাথে কোণ। এটা মাথার মধ্যে রাখবে, এটা কিন্তু বইয়ে আলাদাভাবে কোথাও লেখা নাই। জানা দিকের সাথে কোণ। পরীক্ষায় আসবো না যে দিক নির্দেশের জন্য উপায় কয়টা বা কি কি উপায় লিখো, এরকম কোশ্চেনও কোনদিন আসবে না। কিন্তু তোমার প্রত্যেকটা অঙ্কে এই জিনিসটা কাজে লাগবে, যে কারণ এই জিনিসটা মাথায় থাকে না বলেই দিক নির্ণয় করতে গিয়ে ঝামেলা হয়। তো এটা সবসময় মাথায় রাখা লাগবে যে দিক নির্ণয়ের দুইটা উপায় আমাদের বইয়ে আছে। একটা উপায় হচ্ছে জানা দিকের সাথে কোণের মাধ্যমে নতুন দিক বুঝাইতে পারবো, জানা দিকের সাথে কোণের মাধ্যমে নতুন দিক নির্দেশ করা যায়। এই একটা গেল। তাহলে যদি কোনো কারণে পশ্চিম দিক হয় তাহলে 0 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি দক্ষিণ, অথবা দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব, যেরকম হইতে পারে। মোট কথা জানা দিক লাগবে, জানা দিকের সাথে কোণের মাধ্যমে নতুন দিক প্রকাশ করা যায়। এবার দেখো যে জানা দিকের সাথে কোণ তো সবসময় যে জানা দিক থাকতেই হবে এমন তো না, স্থানাঙ্ক ব্যবস্থা তো থাকতে পারে। ওইখান তো আমাদের জন্য ক্যালকুলেশন আরো বেশি সহজ। এবার দেখবো স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ। আগেরটা ছিল কি, জানার দিক আছে দেখে আমরা দিক প্রকাশ করতে পারছি কোণের মাধ্যমে। এবার স্থানাঙ্ক ব্যবস্থা, এখন স্থানাঙ্ক ব্যবস্থা কয় রকম হইতে পারে? ছোটবেলায় 7, 8 বা 9, 10 হচ্ছে সংখ্যা রেখা পাইছো, তো সংখ্যা রেখাকেই আমরা বলতে পারি যে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। 1 2 3 -1 -2 -2 এরকম। এই দ্বিমাত্রিক হইলে পরস্পর লম্ব দুইটা সংখ্যা রেখা, x ও x প্রাইম, y ও y প্রাইম। আর ত্রিমাত্রিক হইলে পরস্পর লম্ব তিনটা অক্ষ, x আর y, z থাকবে হচ্ছে এই x, z থাকবে হচ্ছে ঠিক লম্ব বরাবর বাইরের দিকে, লম্ব বরাবর দিকে থাকবে। তাই লম্ব বরাবর তো আর এখানে আঁকা সম্ভব না, একটু বাঁকা করে আঁকলাম। তো বুঝে নিতে হবে এই x অক্ষের পজিটিভ দিক, x অক্ষের নেগেটিভ দিক, y অক্ষের পজিটিভ দিক, y অক্ষের নেগেটিভ দিক, z অক্ষের পজিটিভ দিক, z অক্ষের নেগেটিভ দিক। মা দিয়ে যাও, পড়াচ্ছি তো। আর সবাইকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক এগুলো নিয়ে কোনো সমস্যা আছে? মানে স্থানাঙ্ক ব্যবস্থা চিনতে কোনো সমস্যা নাই তো? যে এটা যে একমাত্রিক স্থানাঙ্ক, এটা যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক, আর এটা যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, সবাই চিনতে পারছো তো? আমার কয় যদি না বুঝো তাহলে একটু অডিও অন করে তোমরা একটু অ্যান্সার দিও, ঠিক আছে? তোমাদের নিজেদের অডিও অন করে একটু অ্যান্সার দিও যদি কোনটা না বুঝো, মানে কোশ্চেন করো আর কি না বুঝলে। এখন দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ করব। তা ভেক্টর তো অনেক রকম ভেক্টর হইতে পারে, তার ভিতরে আমি ভেক্টর রাশি সম্পর্কিত কতিপয় সংজ্ঞা বা রাশি বা টার্ম, ওগুলো আমরা একটু পরে পাবো, কিন্তু তার আগে আমি দুইটা টার্ম একটু আগেই আলোচনা করে ফেলতেছি, যে দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই দুইটা আগেই আলোচনা করতেছি, বাকিগুলো একটু পরে করতেছি, কারণ এই দুইটা আগে লাগবেই। একটা লিখলাম অবস্থান ভেক্টর, আর একটা লিখলাম একক ভেক্টর। তাহলে একটা ভেক্টর রাশি আমার কাছে আছে বা একটা ভেক্টর আছে, সেটা বল হইতে পারে, বেগ হইতে পারে, বা যে কোনো ডিসপ্লেসমেন্ট বা যে কোনো কিছু হইতে পারে। তাহলে এই অবস্থান ভেক্টর হচ্ছে ওরকম একটা ভেক্টর যেই ভেক্টর দ্বারা কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করা হয়। অবস্থান ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর রাশি যেই ভেক্টর রাশি দ্বারা কোনো বিন্দুর অবস্থানকে প্রকাশ করা হয়। অবস্থান প্রকাশ করি আমরা সাধারণত স্থানাঙ্ক ব্যবস্থাতেই। যেমন একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু হচ্ছে এটা ও, ধরলাম যে এটা হচ্ছে এ বিন্দু। তা আমি বলি যে এ বিন্দুর অবস্থান কোথায়, তাহলে আমাদের আগে থেকে জানা বিন্দু স্থানাঙ্ক অবস্থার একমাত্র কারণটা হচ্ছে কি রেফারেন্স পয়েন্ট আমরা ধরে নেই মূল বিন্দুগুলা, মূল বিন্দু থেকে বিভিন্ন দিকে গিয়ে নতুন বিন্দু পাই। আচ্ছা, এই আমাদের যেহেতু
40 মিনিটের টাইম স্লট আছে, তাহলে আমরা এই 5 থেকে 6 মিনিট পরে একটু ক্লোজ করে আবার আমি লগ ইন করবো, তখন তোমরা আবার এসো, ঠিক আছে? কারণ 40 মিনিট পর অটোমেটিক কেটে যাবে আর কি। জুমের লিমিট এটা আপগ্রেড করে নেওয়া লাগবে, আপগ্রেড করা ছাড়া এটা 40 মিনিটের বেশি টানা নেওয়া যাবে না। 40 মিনিট পর পর নতুন করে আবার লগ ইন করবো আর কি, সাইন ইন করলেই হবে। আমি কেটে গেলে আবার মিটিং অন করবো, ঠিক আছে? তাহলে এই এ বিন্দুর অবস্থান কিভাবে যাব? মূল বিন্দু থেকে 3 একক এক্স অক্ষের ধনাত্মক দিকে যাব, 3 একক এক্স অক্ষের ধনাত্মক দিক। তাহলে আমি যদি বলি যে প্রসঙ্গ কাঠামোর বা স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু ও এর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান, এটাকে আমি ও এ ভেক্টর, এই অবস্থান ভেক্টর বলবো, এ বিন্দুর অবস্থান ভেক্টরকে এভাবে লিখবো। ও থেকে এর দিকে যাইতে হবে কতটুকু? 3 একক। মান যাইতে হবে 3 পরিমাণ, মান যাইতে হবে 3 পরিমাণ। আর দিক কোন দিক? এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ঋণাত্মক দিক, এই দুই দিকের যে কোনো একটা। আমি গেছি হচ্ছে ধনাত্মক দিক। তাহলে এই ও থেকে এ পর্যন্ত একটা রেখা টেনে মাথায় তীর চিহ্ন দিব। এই দেখো এইখানে হচ্ছে চিত্র আকারে প্রকাশ, আর সমীকরণ আকারে যখন লিখতে যাব বা মান আকারে, তখন আমাকে লিখতে হবে যে ও এ ভেক্টর দ্বারা বোঝাবো হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর এবং তার মান কতটুকু? 3। সাথে দিক লাগবে। স্থানাঙ্ক ব্যবস্থায় দিক নির্দেশ করার জন্যই আমার লাগে হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরের একমাত্র ব্যবহার হচ্ছে এইখানে, এই জন্যই যে স্থানাঙ্ক ব্যবস্থায় দিক নির্দেশ করার। স্থানাঙ্ক ব্যবস্থায় যদি কেটে যায় তাহলে রেকর্ড তো আবার নতুন করে করা লাগবে। আমি আবার ওই শুরু করব, কেটে দিয়ে আবার লগ ইন করবো, মানে সাইন ইন করবো, মিটিং শুরু করবো। তোমরা আবার মিটিং আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকো, হ্যাঁ, কেটে যাওয়ার পর। স্থানাঙ্ক ব্যবস্থায় দিক নির্দেশ করা, এটার জন্য একক ভেক্টরের মূল কাজ আর কি। তা আমরা একটু আগে বললাম যে ছোট হাতের অক্ষরের উপরে হচ্ছে ক্যাপ চিহ্ন দ্বারা একক ভেক্টর বুঝাই। এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই 3টা অক্ষ বরাবর 3 ধরনের একক ভেক্টর বিবেচনা করা হয়। যখন এক্স অক্ষের ধনাত্মক দিক বোঝানোর জন্য আমরা আই উপরে ক্যাপ, আর এক্স অক্ষের নেগেটিভ দিক হইলে জাস্ট ভেক্টর রাশির ক্ষেত্রে জাস্ট বিপরীত দিক বোঝানোর জন্য আমরা মাইনাস ইউজ করি। তাহলে ওই দিক হবে মাইনাস আই, ওই দিক যদি প্লাস আই হয় এই দিক হবে মাইনাস আই। ভেক্টর রাশির ক্ষেত্রে মান কখনো প্লাস মাইনাস, মানে সবসময় পরম মানই হয়। দিকের কারণে কখনো প্লাস কখনো মাইনাস। এখন থেকে মাথার মধ্যে গেঁথে রাখবা একবারে ভালো মতো যে ভেক্টর রাশির ক্ষেত্রে প্লাস বা মাইনাস একমাত্র কি কারণে ব্যবহার করা হয়? যে প্লাস দ্বারা যেই দিক, মাইনাস দ্বারা পুরোপুরি বিপরীত দিক। একটু পরে কিন্তু এই যে বিপরীত বা ঋণাত্মক ভেক্টরের সংজ্ঞা যখন পড়বো তখন এই জিনিসটা ভালো মতো ক্লিয়ার হবে। তাহলে আমি আপাতত লিখতেছি 3i, যে এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 একক, কোন দিকে? প্লাস আই পরিমাণ, প্লাস আই দিকে গেছে, এই জন্য সামনে প্লাস আই। যে এইভাবে হচ্ছে দিক দেখানো হয়। তা এতটুকু শেষ করি, আমি কেটে দিচ্ছি কারণ নাইলে আবার রেকর্ড হবে না। আমি কেটে আবার সাইন ইন করতেছি, তোমরা আসো তাহলে 3 থেকে 5 মিনিটের মধ্যে আমি আবার সাইন ইন করতেছি, ঠিক আছে? সমস্যা আছে কোনো? হ্যাঁ, তাহলে রেকর্ড শুরু করি আমরা পরের অংশ থেকে। তা দেখলাম যে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন বিন্দুর অবস্থানে যে ও এ ভেক্টর, কোন বিন্দুর অবস্থান, স্থানাঙ্ক ব্যবস্থায় কোন বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকেই বলবো অবস্থান ভেক্টর। তাই এ বিন্দুর অবস্থান ভেক্টরের নাম আমরা তাহলে কিভাবে লিখবো? ও থেকে এ পর্যন্ত 3 একক এবং এক্স অক্ষের ধনাত্মক দিকে গেলে ওই বিন্দু পেয়ে যাব। তো এখানে এই 3টা হচ্ছে মান, আর এই দিক বোঝানোর জন্য যেটা ব্যবহার করছি ওটা হচ্ছে একক ভেক্টর। তো একক ভেক্টর যেহেতু পাইছি এখানেই, তাহলে একক ভেক্টরের সংজ্ঞাটাও দিয়ে নেই। অবস্থান ভেক্টরের সংজ্ঞা অলরেডি বলছি, স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় বা নির্দেশ করা হয় সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। আর একক স্যার একটু বলবেন আবার বলি, অবস্থান ভেক্টরটা? কোন বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থায় কোন বিন্দুর অবস্থান অথবা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় সেটাই অবস্থান ভেক্টর। হয় প্রসঙ্গ কাঠামো বলবা, নাইলে স্থানাঙ্ক ব্যবস্থা বলবা, যে কোনো একটা, একসঙ্গে দুইটা বলার দরকার নেই। ওই মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয় তাই হচ্ছে অবস্থান ভেক্টর। আর একক ভেক্টরের সংজ্ঞাটাও যেহেতু এসে পড়ছে এখনই বলে নেই। বইয়ে দেখবা লেখা থাকবে যেই ভেক্টরের মান একক, মানে এক, যেই ভেক্টরের মান এক তাকে বলে একক ভেক্টর। এখানে খেয়াল করে দেখো এই আই ভেক্টর অ্যাকচুয়ালি কিন্তু এক্স অক্ষের পজিটিভ দিকে মান এক, এই যে এই এতটুকুকে যদি আমি আলাদা করি, এই ছোট্ট ভেক্টর যার মান এক, এইটাকেই কিন্তু আমি আই বলতে পারতেছি, একক ভেক্টর।
আর উল্টা দিকেরটা এই দিকেরটা হবে মাইনাস আই, এই যে মাইনাস আই। মান এক, দিক হচ্ছে উল্টা দিক। তাহলে যেই ভেক্টরের মান একক তাকেই বলে একক ভেক্টর। কিন্তু এতটুকু বললেই শেষ হয়ে যাবে না, পরীক্ষায় আসলে আরেকটু লেখা লাগবে। খেয়াল করে দেখো, এই 3i এটা হচ্ছে ও বিন্দু এ বিন্দুর অবস্থান ভেক্টর, যার মান কত 3। আমি করলাম কি, ভেক্টরটাকে ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিলাম। কোন একটা ভেক্টর রাশি যদি এটা হয়, তার মান বোঝানোর জন্য আমরা করি কি, এই পরম মান চিহ্ন দেই, তাহলে বুঝাবে যে এটা মান। এইভাবে থাকা অবস্থায় মান ও দিক উভয়ই বুঝাবে, মান এবং দিক উভয়, অর্থাৎ এটা হচ্ছে ভেক্টর ফর্ম। কিন্তু যখন পরম মান নিব, এটা হচ্ছে স্কেলার ফর্ম, এখানে শুধু মান, এটাকে তখন শুধু ওয়ে লিখলেও চলে। তো কখন দেখবা যে এই যে মনে করো পি ভেক্টর, এটা ভেক্টর ফর্ম, কিন্তু পি এর মান বলতে এইভাবেও থাকতে পারে, না হলে মডুলাস আর তীর চিহ্ন দুইটাই বাদ দিয়ে জাস্ট নরমাল পি আকারে থাকতে পারে। এই দুইটা থাকলে বুঝাবো জাস্ট মান, আর এটা বুঝাবে মান ও দিক উভয়। এখানে দেখো ও এ ভেক্টরকে ও এ ভেক্টরের মান দ্বারা ভাগ করছি, তার মানে 3i কে মান হচ্ছে 3 দ্বারা ভাগ করব, থাকবে কত দেখো, শুধু i রয়েছে না এখানে। তার মানে বোঝা যাচ্ছে যে সংজ্ঞাটা এই জন্য এভাবে বলছে, যেই ভেক্টরের মান একক বা এক তাকে বলে একক ভেক্টর। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টর বরাবরই একক ভেক্টর পাওয়া যায়। কারণ দেখো এই যে 3i, আইটা কার দিক ছিল, ওই ভেক্টরেরই তো দিক ছিল আই, কিন্তু যখন মান দিয়ে ভাগ করে দিছি অ্যাকচুয়ালি তার দিকটাই পেয়ে গেছি। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ভেক্টরটির দিককেই আমি অপর নামে কি নামে ডাকি, একক ভেক্টর। তাহলে যেই ভেক্টরের মান একক তাকেই বলতেছি একক ভেক্টর। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। মোট কথা ওই ভেক্টরের দিকটাই পাওয়া যায়। বই এরকম দিক না বলে বলে একক ভেক্টরই বলে, দিক কথাটা উল্লেখ করে না। কিন্তু মাথার মধ্যে গেঁথে রাখবা যে স্থানাঙ্ক ব্যবস্থায় দিক মানে কি একক ভেক্টর, এবং কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে অ্যাকচুয়ালি ভেক্টরটার দিক পাওয়া যায়। এই দিকটাকে আমরা বলতেছি একক ভেক্টর। তাহলে কারো সমস্যা আছে এতটুকুতে? আরেকজন ওয়েট করতেছে। এইবার দ্বিমাত্রিক স্থানাঙ্ক অবস্থা একটা বিন্দু নিলাম, মনে করো এটা আচ্ছা এখানে আরেকটু খেয়াল করো, ও এ যদি +3i হয়, তাহলে এখানে মনে করো বি বিন্দু আছে এদিকে নেগেটিভ দিকে, তাহলে ও বি ভেক্টর সমান আমি বলতে পারবো যে মূল বিন্দু থেকে কয় একক গেছি, 2 একক, কিন্তু পজিটিভ দিক না নেগেটিভ দিক, নেগেটিভ দিক, তার মানে -i। আরো আরেকবার মানে মনে করাই দিচ্ছি যে প্লাস মাইনাস একমাত্র বিপরীত দিক বোঝানোর জন্য ইউজ হবে। মানের ক্ষেত্রে, ভেক্টর রাশির ক্ষেত্রে কখনোই মাইনাস ইউজ হবে না, কারণ পরম মান বুঝাবে পরম মান। প্লাস বা মাইনাস ইউজ হবে ভেক্টর রাশির ক্ষেত্রে একমাত্র দিক বোঝানোর জন্য, আর কোনো কারণ নেই, বিপরীত দিক। দ্বিমাত্রিক স্থানাঙ্ক কোন একটা স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা বিন্দু মনে করলাম যে সি, তা স্থানাঙ্ক তো লিখি আমরা 2,3 এরকম ভাবে। তার মানে এই সি বিন্দুর অবস্থান, মূল বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান প্রকাশ করা যাবে এই ভেক্টর দ্বারা। এটাকে আমি তাহলে বলবো সি বিন্দুর অবস্থান ভেক্টর, ওসি ভেক্টর। এখানে এই 2,3, তার মানে বুঝতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকে 2 গেছি, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 3 পরিমাণ গেছি। 2i 3j, অর্থাৎ পরিমাণ সাথে ওই দিক। এক্স অক্ষের পরিমাণ কয় ঘর গেছি, 2 ঘর, আর এক্স অক্ষের পজিটিভ দিক তার মানে i। ওয়াই অক্ষের 3 ঘর গেছি, এবং ওয়াই অক্ষের পজিটিভ দিকে যে 3j। কোন কারণ যদি এই দিকের কোন একটা বিন্দু হইতো, মনে করো এই দিকের কোন একটা বিন্দু, এটার স্থানাঙ্ক তো নিশ্চয়ই এরকম হইতো যে 2, -3 বা এরকম কিছু। এটা যদি তাহলে ডি বিন্দু হয়, তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর এই ওডি ভেক্টর সমান লিখতে পারবো এক্স অক্ষের পজিটিভ দিকে 2 একক, তাহলে মান 2, এক্স অক্ষের পজিটিভ তার মানে +i। ওয়াই অক্ষে 3 ঘর, তাহলে 3 কিন্তু পজিটিভ দিকে না নেগেটিভ দিকে, তার মানে -j। তাহলে খেয়াল করো, এক্স অক্ষে i, এক্স অক্ষের দিকে একক ভেক্টর আমরা কি, এক্স অক্ষের পজিটিভ দিক বুঝাইতে i, নেগেটিভ দিক বুঝাইতে -i। এখানেও এক্স অক্ষে i, -i। ওয়াই অক্ষে এসে নতুন আর একটা একক ভেক্টর ধরা লাগতেছে, এখন তো আর i ধরতে পারতেছি না, তো এটাকে j, এবং নেগেটিভ দিকে -j। যখন ত্রিমাত্রিক আসবে তাহলে আসবে হচ্ছে i, j এবং k। এক্স অক্ষের ধনাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক, জেড অক্ষের ধনাত্মক দিক i, j, k। আর সবগুলো অক্ষের ঋণাত্মক দিকের একক ভেক্টর গুলো হবে তাহলে -i, -j, -k। তাহলে -i, -j, -k ইউজ করব অক্ষের ঋণাত্মক দিক বোঝানোর জন্য।
অ্যাকচুয়ালি আমাদের এই একমাত্রিক আর দ্বিমাত্রিকটা খুব একটা লাগবে না, লাগবে বেশি হচ্ছে ত্রিমাত্রিকটাই। তো এই রিলেটেড একবারে আমি দেখাই, কিছু অঙ্ক করাচ্ছি, তারপর আমরা ধীরে ধীরে ভেক্টরের বিভিন্ন টার্ম গুলা জানবো, কিভাবে ভেক্টরের মানে ভেক্টর রাশির হিসাব নিকাশ করতে গেলে ভেক্টর সংক্রান্ত কিছু সংজ্ঞা জানা ছাড়া ওই সংখ্যাগুলা সামনে যখন আসবে নাহলে তো বুঝবোই না আমরা যে কি বুঝাচ্ছে আগে থেকে টার্ম গুলার মিনিং না জেনে গেলে। তো একটু পরে ওটা দেখবো, কিন্তু তার আগে ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থার কোন বিন্দুর অবস্থান কিভাবে প্রকাশ করতে হয় এটা দেখাই। এই এক্স ওয়াই জেড ধনাত্মক দিকগুলা দেখাইছি আমি। কোন একটা বিন্দু পি, আরেকটা বিন্দু দরকার নাই, ধরলাম যে পি, মূল বিন্দু পি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু ত্রিমাত্রিক, তার মানে এক্স কমা ওয়াই কমা জেড এই আকারে থাকবে। আমি লিখলাম 2 কমা মাইনাস 3 কমা 1। এই তাহলে ওপি ভেক্টর আমি লিখতে পারবো হচ্ছে 2i মাইনাস 3j প্লাস কে। সবাই কি বুঝছো এটা? বিন্দু থেকে অবস্থান ভেক্টর লেখা, হ্যাঁ আরবার বলি, পি বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে প্রকাশ করব, অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে পারবো সেটাকেই বলবো পি বিন্দুর অবস্থান ভেক্টর। তার মানে এই যে এই ওপি ভেক্টর বের করছি, এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। অবস্থান যেই ভেক্টর রাশির সাহায্যে প্রকাশ করা হয় হচ্ছে অবস্থান ভেক্টর। এবং এটা নির্ণয় করা যায় কি ওই বিন্দু থেকেই। এই 2 দ্বারা বুঝি যে আমরা এক্স অক্ষের দিকে কয় ঘর গেছি, -3 দ্বারা বুঝবো নেগেটিভ ওয়াই অক্ষের দিকে 3 ঘর গেছি, এই +1 দ্বারা বুঝবো জেড অক্ষের পজিটিভ দিকে 1 ঘর গেছি। সেজন্য দেখো 2i 3j কিন্তু নেগেটিভ দিকে, এজন্য -3j, আর এখানে 1 মানে জাস্ট কে। এই বিন্দু যা যা আছে 2 এর সঙ্গে i, 3 এর সঙ্গে -i, 1 এর সঙ্গে কে, এটা চিহ্ন সহ বসিয়ে দিলেই তখনই হচ্ছে যে একবারে ভেক্টর ফর্ম পেয়ে গেছি, অবস্থান ভেক্টর। কোনো সমস্যা আছে? সবাই কি বুঝতে পারছো এতটুকু? এতটুকু বুঝতে পারলে তাহলে আরেকটা জিনিস খেয়াল করো, একটু আগে যে ও এ ভেক্টর সমান আমরা পাইছিলাম 3i, দ্বিমাত্রিকের ক্ষেত্রে ওবি সমান পাইছিলাম হচ্ছে 2i প্লাস 3j, আর ওবি সমান ছিল -2i। না ওসি সমান, দ্বিমাত্রিকে ওসি পাইছিলাম আর একমাত্রিকে ওবি পাইছিলাম। এখানে আমি যদি বলি যে ও এ এর মান কত, 3, বল দেখি ওবি এর মান তাহলে কত? ওবি সমান -2i ভেক্টর, ওবি ভেক্টর সমান -2i ভেক্টর, এটার মান কত বলতে পারবা? 2। মান 2, আর -i মানে এক্স অক্ষের নেগেটিভ দিক। তাহলে আমি যদি ওবি ভেক্টরের মান বের করতে বলে, মান কি কখনো নেগেটিভ হবে? না না, যার কারণে এই জন্য করা হয় কি ওই ঋণাত্মক মান দূর করার জন্যই কিন্তু আমরা আরএমএস মান বা বর্গমূল গড় বর্গমান এই টাইপের ব্যাপার স্যাপার হিসাব করি, না হলে হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি পরিসংখ্যানে পাবো, ওটাও দেখবা যে মানগুলার কি হয় বর্গ করে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করে গড় বর্গমান, পরে আবার রুট করে দিলে আবার বর্গমূল গড় বর্গমান হয়, তখন নেগেটিভ থাকলেও পজিটিভ হয়ে যায়। এই জন্য নেগেটিভকে পজিটিভ বা এই জিনিসটা আমরা করার জন্য আমরা এটা করি। তো প্রথমটা ওইভাবে বোঝা যায় যে দেখো ওবি ভেক্টরের মান বলতে কি বুঝবো, ওই একক ভেক্টরের যে সহগটা আছে ওইটাকে স্কয়ার করব, পরে আবার রুট করে দিব, তাইলে হয়ে যাচ্ছে কত 2, তাহলে নেগেটিভ সাইন গায়েব হয়ে গেল। একইভাবে ও এ ভেক্টর সমান হবে তাহলে যে এই আই এর সহগের স্কয়ার তার আবার কি রুট থাকবে 3। এই প্রথমটা আমি এইভাবে বললাম যে একমাত্রিকের ক্ষেত্রে মান ইজিলি বুঝতে পারবো যে 2, এখানে কত 3, তাও সূত্র আকারে লিখলে এইভাবে লিখতে হয় আর কি, যে হ্যাঁ -2 এর হোল স্কয়ার করে রুট, 3 এর স্কয়ার করে রুট। তো এটা করলেও যা না করলে কথা বুঝাই যাচ্ছে এটাই হবে। কিন্তু দ্বিমাত্রিকের ক্ষেত্রে দেখো, দ্বিমাত্রিকের ক্ষেত্রে ছিল এক্স ওয়াই, এখানে ছিল 2,3, এক্স অক্ষের দিকে 2 একক, ওয়াই অক্ষের দিকে 3 একক গেছে, এই জন্যই বিন্দুটা পাইছিলাম 2,3 এই হচ্ছে অবস্থান ভেক্টর। তো এই অতিভুজের দৈর্ঘ্যটাই তো অবস্থান ভেক্টরের দৈর্ঘ্য। তাহলে এই ওসি, ওসি এর মান যদি বলি তাহলে এই দৈর্ঘ্যটা তুমি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে হিসাব করতে পারো, নাইলে এই যে আমরা যেটা করছি ওটা দিয়ে মাত্র যেটা করলাম একই কথাই।
এক্স অক্ষের দিকে কতটুকু গেছে 2 স্কয়ার, ওয়াই অক্ষের দিকে 3 স্কয়ার, তাহলে অতি বোঝাবে √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, ওই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওই যে পিথাগোরাসের উপপাদ্য সূত্র অনুযায়ী। তো এই জিনিসটা এখানে আরো ক্লিয়ারলি আমি তাহলে বলতে পারবো যে কোন একটা ভেক্টরের মান তাহলে কি হবে, আই এর মানে একক ভেক্টরের সহগগুলার স্কয়ার নিতে হবে, স্কয়ার করে নিয়ে সবগুলা যোগ করে তারপর বর্গমূল করে দিলে হয়ে গেল আমার ভেক্টরের মান। একইভাবে একবারে এক্সাক্ট সেম ত্রিমাত্রিকের ক্ষেত্রে দুইবার পিথাগোরাস, এই যে এখান থেকে লম্ব টেনে দুইবার পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে হবে, দুইবার পিথাগোরাসের উপপাদ্য ইউজ করলে অটোমেটিক আমাদের এই মাত্র যেটা কি বললাম ওপি ভেক্টর, ওপি ভেক্টরের মান যদি দরকার হয় তাহলে একই হিসাব √i এর সহগের স্কয়ার 2 স্কয়ার প্লাস জে এর সহগ -3, অবশ্যই চিহ্ন সহ স্কয়ার করবা, না হলে তো ভিতরে নেগেটিভ থেকে যাবে, আর কে এর সহগ হচ্ছে 1, এটা করলে আসে √14, এটা আসে হচ্ছে 5। দেখো বুঝতে পারছো কিনা ভেক্টর রাশির আই জে কে অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ এবং সেই ভেক্টরের দৈর্ঘ্য বা মান আই জে কে ফরম্যাটে থাকলে যে ভেক্টরের প্রকাশ দিক সহ বোঝাচ্ছে, কিন্তু শুধু মান দরকার হলে রুট করে ওই সহগগুলার স্কয়ার করে যোগ করলে হচ্ছে মান এসে পড়বে। এটার প্রমাণটা দেখবা, এই যে মাত্র তো আমি দ্বিমাত্রিকের ক্ষেত্রে প্রমাণ করলাম, ত্রিমাত্রিকের ক্ষেত্রে একইভাবে লম্ব টেনে দুইবার পিথাগোরাসের উপপাদ্য ইউজ করবা, একবার এই অতিভুজ হচ্ছে এটা যোগ এটার স্কয়ার, পরে এটার সঙ্গে পরে এটার স্কয়ার যোগ করে দিলে টোটাল ওই আমাদের ওই ওসি স্কয়ার সমান পাবো তিনটার স্কয়ারের যোগফল, অর্থাৎ এই ওপি স্কয়ার সমান হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এক্স স্কয়ার বলতে এক্স এর দিকে যতটুকু, ওয়াই এর দিকে যতটুকু, জেড এর দিকে যতটুকু, ওইটাকে পরে রুট করে পাওয়া যায়। এটা আমি আর প্রমাণ দেখানোর কিছু না, এটা সবসময় তোমাকে ডিরেক্টলি লিখতেই হবে, এই জন্য আমি লিখে দিলাম। তবে বিন্দু থেকে অবস্থান ভেক্টর, এই যে বিন্দু থেকে অবস্থান ভেক্টর এবং সেই অবস্থান ভেক্টরের মান, তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? তাহলে অলরেডি দেখো অবস্থান ভেক্টর এবং একক ভেক্টর যেহেতু শিখে ফেলছি, তোমাকে চাইলে আমি একটা কোশ্চেন দিতে পারি, দেখি এটা করো তো সবাই। এই বিন্দুর স্থানাঙ্ক 1,-1,1 হলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। দেখো তো কোশ্চেনটা বোঝা যাচ্ছে কিনা। এই বিন্দুর স্থানাঙ্ক 1,-1,1, একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় বিন্দু দেওয়া আছে, তার মানে আই জে কে তিনটা একক ভেক্টরই আসবে এটাকে প্রকাশ করতে গেলে অবস্থান ভেক্টর দিয়ে। বলেই দিছে ও এ ভেক্টর, এখানে ও এ ভেক্টর যে অবস্থান ভেক্টর এই কথা কিন্তু বলে নাই, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে এমনি এমনি ও দেয় নাই, অবশ্যই এটা মূল বিন্দুর ও, তার মানে মূল বিন্দু ও থেকে এ বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে প্রকাশ করতেছি সেই ও এ ভেক্টরের দিকে একটি একক ভেক্টর বের করতে বলতেছে। ওই ও এ ভেক্টর বরাবর একক ভেক্টর বলতে কি, মান এক দিক ওইটাই, দিক ও এরটাই হবে, এই ও এর দিকে একক ভেক্টর মানে কি ওই একই দিক কিন্তু মান হয়ে যাবে এক, এরকম একটা জিনিস বের করতে বলছে একক ভেক্টর। কারণ আমি যেটা করতে পারি, বিন্দু দেয়া আছে আমি সরাসরি অবস্থান ভেক্টরটা লিখে দিতে পারি যে ওয়াই ভেক্টর সমান কি হবে, এই এক্স এর এখানে যা আছে তার সঙ্গে আই, ওয়াই এর সঙ্গে যা আছে তার সঙ্গে জে, ওইটার সঙ্গে কে আই মাইনাস জে প্লাস কে, বিন্দু থেকে অবস্থান ভেক্টর লিখে ফেলতে পারবো। অথবা চাইলে এটার মানও বের করে ফেলতে পারবো, ওই ভেক্টরের মান হবে √ওভার সহগগুলার স্কয়ার, +1 এর স্কয়ার, -1 এর স্কয়ার, আবার +1 এর স্কয়ার মানে √3। এতটুকু তো আমি বলতে পারবো, কিন্তু আমাকে এগুলার কোনোটাই বলে না, আমাকে বলছে ওর দিকে একক ভেক্টর বের করতে। তাই একটু আগেই একক ভেক্টরের সংজ্ঞা বলার সময় বলছি যে কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেই ভেক্টরটির দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়, মোট কথা ভেক্টরটার দিক পাওয়া যায়। এই ও এর দিকই কিন্তু হচ্ছে সেই একক ভেক্টরটা, ও এ বরাবর একক ভেক্টর মানে অ্যাকচুয়ালি ও এ ভেক্টরের দিক বুঝাচ্ছি। তার মানে সেই একক ভেক্টরের নাম যদি স্মল এ ধরো, নাম দিলাম, এখানে তো কোনো নাম দেয়নি, আমি ইচ্ছা মতো নাম একটা দিলাম, বললাম যে হ্যাঁ এই ও এর দিকে একক ভেক্টর সমান হচ্ছে এ ক্যাপ, এটা সময় লিখতে পারবো যে ও এ ভেক্টরকে ভাগ করতে হবে ও এ ভেক্টরের মান দ্বারা, যেই ভেক্টরের মান একক তাকেই বলবো একক ভেক্টর,
কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। এক কথায় বললে ওই ভেক্টরের অরিজিনাল দিকটাই পাওয়া যাবে। বুঝা গেছে? তা আমি ভেক্টর বের করা পারি, মানও বের করা পারি, তাহলে একটা দিয়ে আরেকটা ভাগ করা কি আর আমার জন্য এমন কোনো কষ্ট? ও এর জায়গায় লিখবো i মাইনাস জে প্লাস কে, আর নিচে লিখবো এটার মান হচ্ছে কত, √3। তা √3 এই যে প্রত্যেকটার নিচেই তাহলে √3 আসবে, অথবা 1/√3 কমন নিয়েও লিখতে পারো। এই হচ্ছে তাহলে আমি বলবো যে ও এর দিকে একটি একক ভেক্টর। এই যে এরকম অঙ্ক আসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এরকম একটা অঙ্ক করাই দিলাম। দেখো তো এই অঙ্কে আর কারো কোনো কনফিউশন আছে কিনা। বিন্দু থেকে আগে অবস্থান ভেক্টরটা লিখলাম, অবস্থান ভেক্টরের মানও বের করলাম সহগগুলার স্কয়ার নিয়ে। আমাকে বলছে ওই বরাবর একক ভেক্টর, তো ওই বরাবর মানে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেই ওই বরাবর একক ভেক্টর পাওয়া যাবে। এই জন্য ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করছি, এবং একক ভেক্টর বোঝানোর জন্য ওই একটা ছোট হাতের অক্ষর নিচ্ছি, যেহেতু এ বিন্দু ছোট হাতের এ নিয়ে ক্যাপ চিহ্ন দিছি, বুঝাচ্ছি এটা ও এ বরাবর একক ভেক্টর। কোনো প্রশ্ন থাকলে করো। কোন প্রশ্ন আছে? মুছে দিলাম, হ্যাঁ। এই তোমরা শুনতে পাচ্ছ তো নাকি? জি স্যার। আচ্ছা, এইবারই হচ্ছে ভেক্টর রাশি সম্পর্কিত কতিপয় সংজ্ঞা। তোমরা একটু যে বই না কিনে থাকলে একটু বইয়ে, মানে যারা ফার্স্ট ইয়ার তারা তো হয়তো অনেকে এখনো বই কিনে নাই, আর যারা সেকেন্ড ইয়ার তাদের তো কোনো সমস্যা নেই, তোমরা ভালো মতো পড়ে আসছো, তোমাদের রিভিশন হচ্ছে। তা আমি কি কি টার্ম গুলো জানা লাগবে আমি কয়েকটা লিখতেছি। সমান ভেক্টর ও সদৃশ ভেক্টর, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর ও বিসদৃশ ভেক্টর, সমরেখ ও সমতলীয় ভেক্টর। সঠিক ভেক্টর ও নাল ভেক্টর, আমি দুইটা দুইটা করে লিখতেছি, দেখো একটু লিখে নাও। যাদের কাছে বই নাই, এখনো বই কিনো নাই, তোমরা একটু লিখে নাও। সঠিক ভেক্টর ও নাল ভেক্টর, তারপর হচ্ছে একক ভেক্টর, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর। আরো টুকটাক হয়তো কিছু থাকবে, ওই যেটা তোমরা একটু দেখতে পারবা। তাহলে এবার হচ্ছে ভেক্টর রাশি সম্পর্কিত কতিপয় সংজ্ঞা। ভেক্টর রাশি সম্পর্কিত কতিপয় সংজ্ঞা বা টার্ম, যেগুলা জানা ছাড়া ভেক্টরের ক্যালকুলেশন করতে গেলে এই টার্ম গুলা যখন ইউজ হবে, তুমি যদি টার্মটাই না জানো তুমি বুঝবাই না যে কি করা লাগবে। এই জন্য তোমাকে অবশ্যই এগুলা জেনে যাইতে হবে। এগুলা ফার্স্টেই পড়ার কথা ছিল, আমি ফার্স্টে না বলে আগে প্রকাশ শিখাই নিলাম, তারপরে পড়াচ্ছি। এইবার তাহলে একটু পড়তে ভালো লাগবে, নাহলে ফার্স্টে যদি হাবিজাবি কতগুলো জিনিস মুখস্থ করাই, জিনিসটা পেন, আমার জন্য পেন ছিল। এই জন্য আমি ওভাবে না বলে আমি একটু পরে শুরু করলাম এই জিনিসগুলা, যাতে একটু আইডিয়া পাও। এই সমান ভেক্টর, দুইটা ভেক্টর রাখলাম, দেখো তাদের মান একবারে এক্সাক্ট সমান, দিকও একবারে পরস্পর সমান্তরাল। পরস্পর সমান্তরাল মানে সবসময় বুঝে নিবা যে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, অর্থাৎ তার মানে দুইটা একই দিক, দুইটা একই দিক। তাহলে এদের মান ও দিক একই, মান ও দিক সেম, এরকম যদি দুইটা ভেক্টর পাওয়া যায়, একমাত্র তখনই আমি বলতে পারবো যে ভেক্টর দুইটা সমান। তা না হলে কখনোই মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারবো না। শুধু মান সমান কিন্তু দিক সমান না, অথবা দিক সমান কিন্তু মান সমান না, তখন কিন্তু সমান চিহ্ন বসবে না। মান ও দিক দুইটাই সেম হইলেই দুইটা ভেক্টরকে আমরা বলতে পারবো এরা হচ্ছে পরস্পর সমান ভেক্টর।
কিন্তু ঠিক এটারই এক্সাক্ট কাছাকাছি, যে দিক একই দিক একই, কিন্তু মান ছোট না বড় ওরকম কোনো ফ্যাক্ট না। দেখতে একই রকম, মানে একই দিকে আছে, কিন্তু কোনোটা বড় কোনোটা ছোট, সমান হইলেও কোনো সমস্যা নাই আমার। অর্থাৎ দিক একই হইতে হবে, মানের উপর কোনো কন্ডিশন নাই। মান ছোট হোক বড় হোক সমস্যা নাই, কিন্তু দিক একই। এরকম যদি হয় তখনই আমি বলতে পারবো সদৃশ ভেক্টর। তার মানে অলরেডি এতটুকু বুঝে ফেলার কথা, এ আর বি সমান ভেক্টর তো অবশ্যই, পাশাপাশি তারা কিন্তু সদৃশ ভেক্টর হয়ে গেছে, কারণ তাদের দিক এক। সি আর ডি সদৃশ ভেক্টর হয়েছে, কিন্তু সমান ভেক্টর হয় নাই। সদৃশ হলেও সমান ভেক্টর কিন্তু হয় নাই। সেই জন্য এই কোশ্চেনটা মাঝে মাঝে প্রথম তোমাদের এই ফার্স্ট ইয়ারে যখন বা প্রথম এই কোশ্চেনটা আসতো, যে সকল সমান ভেক্টর সদৃশ হলেও সকল সদৃশ ভেক্টরকে সমান বলা যাবে না, কারণ সবসময় যে মান সমান থাকবে সদৃশ ভেক্টরের ওরকম তো কোনো কন্ডিশন নাই। মান ছোট বড় হইলেও সমস্যা নাই, কিন্তু দিক একই থাকলে সদৃশ ভেক্টর। এই তাই সমান আর সদৃশ বস্তুতে তো সমস্যা হওয়ার কথা না। কারণ প্রবলেম হচ্ছে বুঝতে একটু এতটুকু, মান সমান দিক এক, আর দিক এক মান সমান কিংবা অসমান ওরকম এটা কোনো কন্ডিশন নাই, তখন বলবো সদৃশ, তখন আর সমান বলা যাবে না। এবার সমান ভেক্টরেরই যদি জাস্ট দিক পুরোপুরি উল্টাই দেই, সমান ভেক্টরেরই জাস্ট একটার দিক পুরোপুরি অপোজিট করে দেই, তাহলে মান একবারে সমান, এক্সাক্ট সমান, কিন্তু দিক একবারে ঠিক বিপরীত। দিক হচ্ছে ঠিক বিপরীত, অন্য কোনো দিক না, একটু কোনাকুনি দিক হলে হবে না, একটা এদিক আরেকটা এরকম এরকম হলে হবে না। ওইটা যে দিক এটা তার এক্সাক্ট বিপরীত দিক হইতে হবে, পুরোপুরি অপোজিট দিক। তখন বলতে পারবো যে একটার বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, তখন সামনে মাইনাস চিহ্ন বসাইতে পারবো। তাহলে আমি বলতে পারবো যে এ সমান মাইনাস বি অথবা বি সমান মাইনাস এ। অর্থাৎ মাইনাস এটার সাথেও লেখা যায়, চাইলে ওটার সাথেও লেখা যায়, কিন্তু একটাকে প্লাস ধরলে অন্যটাকে মাইনাস ধরতে হবে। এই দিক যদি প্লাস ধরো এই দিক মাইনাস ধরতে হবে, অথবা এই দিক যদি প্লাস ধরো ওই দিক মাইনাস ধরা লাগবে, কারণ বিপরীত দিক, দিক ঠিক বিপরীত। সেটা মান এক হবে না? মান অবশ্যই এক হবে, নাহলে সমান চিহ্ন তো ইউজ করতে পারবো না, হলে সমান চিহ্ন ব্যবহার করতে পারবো, বুঝতে পারছি। পারবো না। আর দিক বিপরীত হওয়ার জন্য এই দিক সামনে ভিন্ন। মাইনাসটা আসছে দিক বিপরীতের জন্য। আর তাহলে বিসদৃশ ভেক্টর বোঝা যাবে যে কি, মান সমান কিনা অসমান সেরকম কোনো কন্ডিশন নাই, জাস্ট বিপরীত দিক হলেই পুরা উল্টা দিক মনে হবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বিসদৃশ। যে সি আর ডি বিসদৃশ ভেক্টর পরস্পর, এ আর বিও পরস্পর বিসদৃশ ভেক্টর, কারণ মান সমান অসমান কোনো ফ্যাক্ট না, বিপরীত দিক, তার মানে বিসদৃশ। তাহলে আমি বলতে পারবো যে সকল বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টরই বিসদৃশের মধ্যে পড়ে যাবে, কিন্তু সকল বিসদৃশ বিপরীত বা ঋণাত্মক ভেক্টরের মধ্যে নাও পড়তে পারে। বোঝা গেছে? মুছে দিচ্ছি। সমরেখ এবং সমতলীয় ভেক্টর, সমরেখ এবং সমতলীয়, কতগুলা ভেক্টরকে যদি একই রেখা বরাবর স্থাপন করা যায় বা প্রকাশ করা যায়, সেটা হচ্ছে সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর। আর সমতলীয় হচ্ছে কতগুলা ভেক্টর আছে আঁকলাম, যেমন মনে করো এই যে দুইটা ভেক্টর, এই যে দুইটা ভেক্টর তুমি যেভাবেই রাখো না কেন, এইভাবে রাখতে পারি এইভাবে রাখতে পারি, যেভাবেই রাখি না কেন আমরা কিন্তু সেটাকে একটা তলে স্থাপন করতে পারি। দেখো বইয়ের তলে আসছে, আমি এটাকে সরাই এই দিক নিয়ে আসলাম, তখন তল হয়ে যাবে এই দিকের তল। মোট কথা যে দুইটা ভেক্টরকে যেভাবেই রাখি না কেন তারা একটা তল তৈরি করবেই। তাহলে এই জন্য দুইটা ভেক্টর সবসময় সমতলীয়, কিন্তু তৃতীয় আরেকটা ভেক্টর যখন আনবো তখন যে সমতলীয় হবে কি হবে না ওরকম কোনো নিশ্চিত বল নাই। একবার দেখো বোর্ডের উপর যখন রাখলাম তিনটাকে একত্রে, তাহলে এই যে বোর্ডের সমতলে তিনটা আছে, কিন্তু যে কোনো একটাকে আমি এইদিকে উঠাই দিলাম, তাহলে তো এই তিনটাকে জীবনে এক সমতলে রাখা সম্ভব? ওই দুইটা একই না তলে, স্যার। অথবা এই দুইটাকে যখন আমি রাখবো তখন তারা একই তলে হইতে পারে। মোট কথা একই তলে থাকতেও পারে নাও থাকতে পারে, যখন তিনটা নিয়ে আসবো। দুইটা থাকলে অলওয়েজ ওই দুইটা মিলে একটা তল তৈরি করবেই। তার মানে দুইটা ভেক্টর বা একটা ভেক্টর সবসময় সমতলীয়, কিন্তু দুইয়ের বেশি আনতে গেলেই সব সময় সমতলীয় নাও হইতে পারে। তখন সমতলীয় হইতে পারে সমতলীয় নাও হইতে পারে,
তবে শর্ত জুড়ে দিয়ে আমরা সমতলীয় বানাইতে পারবো আর কি চাইলে। দেখবো পরবর্তীতে 3টি ভেক্টর একই সমতলে থাকার শর্ত কি, এই কোশ্চেনটা এমসিকিউতে প্রচুর আসে, তা আমরা পরবর্তীতে জানবো, আপাতত দরকার নাই। আপাতত একটু বুঝলাম যে সমতলীয়টা আবার একটু বুঝায় দেন। সমতলীয় হচ্ছে যে কতগুলা ভেক্টর, মনে করে যে এগুলো এক একটা ভেক্টর আসে, এটা হচ্ছে 50 নিউটন বল, এটা 40 নিউটন বল, এটা 40 নিউটন বল। আমরা যদি সবাই এই একই দিক বরাবর বল প্রয়োগ করি, তাহলে আমি বলতে পারবো যে 3টা ভেক্টরকে একই সমতলে একটা জায়গায় স্থাপন করা যাবে। একই সমতলে থাকলে, দেখো বোর্ডের সমতলে আছে, এটা সমতলীয় ভেক্টর। কোনো কারণে একটা যদি একটু দেখো বোর্ডের সমতল থেকে একটু বাঁকা ভাবে বাইরের দিকে আসলো, এটা কিন্তু আর সমতলীয় না। অথবা ভেতরের দিকে বোর্ডের, এটা আর এগুলার সঙ্গে সমতলীয় না। সমতলীয় মানে একই তলে আছে, একই তলে কতগুলা ভেক্টর অবস্থান করলে ওগুলাকে আমরা বলি সমতলীয় ভেক্টর। দেখো বোর্ডের মধ্যে যেই কয়টা দুইটা আছে, যদি 90 ডিগ্রিতে থাকে, মানে দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রিতে থাকে, তাহলে দুইটা দুইটা কি ভেক্টর এই যে সমতুল্য হবে? 90 যখন রাখবা তখন দেখো এই যে এই সমতল হয়ে গেছে, তো একটা সমতল এই যে বোর্ডে রাখতে পারতেছো না, সমতল হয়ে গেছে। ঘুরায় এই দিক আনলা, তখন সমতল হয়েছে এই দিক। ঘুরায় নিচের দিক নিলা, তখন সমতল হইলো এটা। মোট কথা দুইটাকে তুমি যেভাবেই রাখো না কেন একটা সমতল তারা সমতল তৈরি হবে। করবেই। কিন্তু তৃতীয়টা যখন আনবা তখনই ঝামেলা হবে, তখন কিন্তু সবসময় সমতল হবে না। এই যে এইভাবে রাখলাম, পুরোপুরি বোর্ডে মিলে যাচ্ছে, সমতল হচ্ছে, কিন্তু যখনই এরকম বা একটু ভিন্ন করে দিব তখন আর কিন্তু সমতল হবে না। তাহলে আচ্ছা, দুইটা ভেক্টর স্যার যে কোনো সংজ্ঞাটা কি সময় হবে? সমতুল্য, দুইটা যে কোনো সময় সমতল সমতুল্য। ভেক্টর। হুম। তাহলে সমতলীয় নিয়ে আর বা সমরেখ নিয়ে কোনো সমস্যা আছে? সমরেখ মানে একই রেখায় স্থাপন করা যাবে, দিক একই, ওগুলাকে আমরা বলবো সমরেখ, স্থাপন করা যাবে একই রেখায়। এবার সঠিক ভেক্টর এবং নাল ভেক্টর। নাল মানে হচ্ছে শূন্য, আর সঠিক বা কারেক্ট ভেক্টর। দেখো এই যে ভেক্টর গুলো আঁকছি, এগুলোর তো দৈর্ঘ্য দেখা যাচ্ছে, তাই না? দৈর্ঘ্য দেখা যাচ্ছে মানে তার মান আছে। যেসব ভেক্টরের মান আছে তাদেরকে আমরা বলবো সঠিক ভেক্টর, আর যেই ভেক্টরের মান শূন্য তাকে বলবো নাল ভেক্টর। মান আছে এরকম ভেক্টর হচ্ছে সঠিক ভেক্টর, মান না থাকলে নাল বা শূন্য ভেক্টর। কিন্তু পরীক্ষায় একটু লিখলেই হবে না নাল ভেক্টর। সঠিক ভেক্টর আর কিছু বলার নাই, যে আমরা সাধারণত সঠিক ভেক্টর নিয়ে হিসাব নিকাশ করি, কারণ মান ছাড়া জিরো মান দিয়ে ওই ভেক্টর আমার খুব একটা কাজে আসবে না। নাল ভেক্টর সম্পর্কে একটু বলি। নাল ভেক্টর এমনি এমনি হয় না। মনে করো দুইজন দুই দিকে টানতেছে, একজন এফ বলে, তাহলে অপোজিট দিক হচ্ছে মাইনাস এফ, সমান এবং বিপরীত বলে টানতেছে। মাঝখানের এই বস্তুটার উপর মোট কি পরিমাণ বল কাজ করতেছে? স্যার শূন্য। শূন্য। তাহলে আমি বলতে পারি যে এই দুইটা মিলে মোট বল। ভেক্টর রাশির ক্ষেত্রে মোট শব্দটা ব্যবহার করা হয় না, মোট বা সমষ্টি এগুলো স্কেলারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভেক্টরের ক্ষেত্রে যোগফল বা মোট বা সমষ্টি, এটাকে ডাকা হয় লব্ধি নামে, লব্ধি বা রেজাল্টেন্ট। আমি বলতে পারবো যে এই দুইটা বলের লব্ধি এই বিন্দুতে জিরো। জিরো না, অ্যাকচুয়ালি জিরো ভেক্টর, কারণ দুইটা ভেক্টরকে তুমি যোগ করছো, যোগফল তাহলে একটা ভেক্টর হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি শূন্য না বলে বলতে হবে শূন্য বা নাল ভেক্টর। শূন্য বা নাল ভেক্টর। নাল ভেক্টর বোঝানোর জন্য শূন্যের নিচে দাগ দেওয়া হয়, অথবা জিরো লিখে উপরে এটাও দেওয়া হয় অনেক সময়, তবে বেশি প্রচলিত হচ্ছে ওইটা শূন্য ভেক্টর। স্যার অ্যাকচুয়ালি সংজ্ঞাটা হবে কি তাহলে? হ্যাঁ, সংজ্ঞাটা হবে যেই ভেক্টরের মান শূন্য এবং কোনো নির্দিষ্ট দিক নাই, কোনো নির্দিষ্ট দিক নাই, তুমি যে দিক ধরবা সেই দিক, কারণ এটার কোনো দিক আছে? মান তো জিরো। মান জিরো, তুমি যদি বলো উত্তর দিক, হ্যাঁ কোনো সমস্যা নেই, উত্তর দিক। মান জিরো দিক দক্ষিণ, মান জিরো দিক পশ্চিম পূর্ব, যা ইচ্ছে দিক ইচ্ছা মতো নিতে পারবা, কিন্তু মান কি? শূন্য। তাহলে তোমাকে লিখতে হবে এভাবে, যেই ভেক্টরের মান শূন্য, কোনো নির্দিষ্ট দিক নাই। মান শূন্য, কোনো নির্দিষ্ট দিক নেই, এই দুইটা কথা উল্লেখ করতে পারলে 100% কারেক্ট। তখনই বলতে পারবো সেটা শূন্য ভেক্টর, কোনো নির্দিষ্ট দিক নেই। যে ভেক্টরের মান শূন্য এবং কোনো নির্দিষ্ট দিক নেই সেটা হচ্ছে শূন্য ভেক্টর। একক ভেক্টর অলরেডি আমরা বলছি যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ভেক্টরটির দিকে একক ভেক্টর পাওয়া যায়। অবস্থান ভেক্টর আমরা পড়ছি একটু আগেই, যে কোন বিন্দুর অবস্থান মানে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায় তাই হলো সেটা অবস্থান ভেক্টর। সরণ ভেক্টর। এবার হচ্ছে সরণ এবং বিপ্রতীপ ভেক্টর। এই যে আবার টাইম লিমিট চলে আসছে, আবার একটু কেটে আবার ঢোকা লাগবে, সমস্যা নাই, আগে এটা শেষ করি, এই দুইটা সংজ্ঞা শেষ করি।
আরেকবার ঢুকে তারপরে ওই সামান্তরিক সূত্র বা যোগের একটুখানি দেখাই দিয়ে আজকের মতো ক্লাস শেষ করবো, ঠিক আছে? কারণ অ্যাটলিস্ট ম্যাথ করা, নিজে নিজে কিছু ম্যাথ করার মতো ওটুক পরে নিয়ে তারপরে ক্লাস শেষ করলে বেটার হয়। দেখো তো এখানে বোর্ডে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকছি, দুইটা বিন্দু, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। পরীক্ষায় দুইটা বিন্দু দেয়া আছে, চিত্র দেয়া নাই, কোশ্চেন অনুযায়ী কোশ্চেনের মধ্যে মনে করো বিন্দু দেয়া আছে, এই দুই বিন্দু দেয়া আছে, বললো তাদের সরণ ভেক্টর বের করো। সরণ ভেক্টর মানে কি? হয় পি থেকে কিউ তে সরণ হবে, নাহলে কিউ থেকে পি তে সরণ হবে। অর্থাৎ পরীক্ষায় তোমাকে পি কিউ ভেক্টর অথবা কিউ পি ভেক্টর এরকম বের করতে দিবে। দুইটা বিন্দুর অবস্থান ভেক্টরের পার্থক্যটা বা বিয়োগফলই হচ্ছে কি সরণ ভেক্টর। যে এখান থেকে এখানে সর্বনিম্ন দূরে, যে এটাই তো সরণ ভেক্টর। যদি বলি পি কিউ ভেক্টর তাহলে হবে এটা, পি থেকে কিউ এর দিক। যদি বলি কিউপি ভেক্টর তখন তীর চিহ্ন উল্টা দিতে হবে, যে কিউপি ভেক্টরের জন্য তীর চিহ্ন হবে উল্টা দিকে। হ্যাঁ, এই এটার হিসাবটা আমি এখন সরাসরি লিখতেছি। তোমরা তো ওই যে 9 10 হায়ার ম্যাথে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি পাইছিল না? ওইখানে কিন্তু এরকম ছিল, দেখো এটা কিন্তু ত্রিভুজ হয়ে গেছে। একই ক্রমে যারা আছে তাদের যোগফল বিপরীত ক্রমে যে বা যারা আছে তাদের সমান। ক্রম বলতে ওই যে তীর চিহ্ন, বদ্ধ চিত্রের তীর চিহ্নগুলা হয় ঘড়ি কাটার দিকে থাকবে, নাহলে ঘড়ি কাটার উল্টা ক্রমে থাকে। এখানে দেখো ওপি আর পি কিউ ঘড়ির কাটার ক্রমে, ও কিউ হচ্ছে উল্টা দিকে, তাহলে একই ক্রমে আছে হচ্ছে ওপি আর হচ্ছে পি কিউ, আর বিপরীত ক্রমে আছে হচ্ছে ও কিউ। তাহলে আমার দরকার পি কিউ, পি কিউ পাওয়ার জন্য ওপি কে ওই পাশে নিয়ে বিয়োগ করে দিতে হবে ওপি। তাহলে পি কিউ ভেক্টর সবসময় কি সেকেন্ড বিন্দুর, দেখো ও কিউ কিন্তু কিউ বিন্দুর, এই ও কিউ কিন্তু কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, ওপি হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে সবসময় যেটা পাবা শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর, এটাই হচ্ছে সরণ ভেক্টর। আচ্ছা, কল আসতো কিসের? কাটার উপায় কি? মোবাইলের দিকে, আচ্ছা যাই হোক। তাহলে এই সরণ ভেক্টর আমরা পাবো হচ্ছে দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর, আদি বিন্দুর অবস্থান ভেক্টর। এটা জাস্ট বিয়োগ করে ক্যালকুলেশন করলেই হবে, বিয়োগ করে ক্যালকুলেশন। তো শেষ বিন্দু বলতে কি ও কিউ মাইনাস ওপি। যদি এটা কিউপি হইতো তাহলে হয়তো পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তো এই বিয়োগ বলতে এই কিউ কে আমি তাহলে আই জে কে ফরম্যাটে লিখবো, আই মাইনাস জে প্লাস কে, যে 1 কমা মাইনাস 1 কমা 1 সে অনুযায়ী আই মাইনাস জে প্লাস কে। আর 2 মাইনাস 3 1 এই অনুযায়ী ওপি কে লিখতে পারবো মাইনাস 2i মাইনাস 3j প্লাস কে। এবার এখানে যোগ বিয়োগ করলে হচ্ছে আই এর সঙ্গে আই যোগ বিয়োগ হবে, জে এর সঙ্গে জে এর যোগ বিয়োগ, কে এর সঙ্গে কে। আই এর সঙ্গে কখনো জে কে এর যোগ হবে না, কিংবা জে এর সঙ্গে আই কে, অর্থাৎ একটার সঙ্গে অন্যটার একক ভেক্টরের যোগ হবে না, আই এর সঙ্গে আই এর যোগ বিয়োগ হবে। এখানে করলে পাবো হচ্ছে মাইনাস আই মাইনাস জে মাইনাস 1 প্লাস 3j, তাহলে পাবো হচ্ছে প্লাস 2j, আর কে কে কাটাকাটি কিছু থাকবে না, জিরো থাকবে। জিরো থাকলে আর ওইটা লেখা না লেখার দেখার দরকার নেই। তাহলে পেয়ে গেলাম কি পি আর কিউ এর সরণ ভেক্টর। পরীক্ষায় করে কি আরেকটু কঠিন করে দেয়, দুইটা বিন্দু দেয়া থাকবে, বলবে যে পি কিউ ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর নির্ণয় করো, পি কিউ এর দিক বরাবর একক ভেক্টর। তা তুমি পি কিউ ভেক্টর তো বের করতে পারতেছো এখন সরণ ভেক্টরের সূত্র অনুযায়ী, শেষ বিন্দুর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। যেটা পাইছো এটাকে এখন তার মান দ্বারা ভাগ করে দাও, পি কিউ ভেক্টরকে পি কিউ ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিব, তাহলেই তো পেয়ে যাব পি কিউ বরাবর একটা একক ভেক্টর, অর্থাৎ যে এক মান এক দিক হবে পি কিউ এর দিক। এটা ছোট্ট পি দিলাম, এই এটা হবে। তাহলে দেখো পি কিউ ভেক্টর অলরেডি আমরা পাইছি মাইনাস আই প্লাস 2j, আর নিচে পি কিউ এর মান তাহলে কি হবে রুট ওভার সহগগুলোর স্কয়ার, এই যে মাইনাস 1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার, তাহলে পাবো হচ্ছে 4 1 5 মাইনাস আই প্লাস 2j ডিভাইড বাই রুট ওভার 5। তাই সরণ ভেক্টর বের করতে পারবা, সরণ ভেক্টরের মান চাইতে পারে, অথবা সরণ ভেক্টরকে সরণ ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে একক ভেক্টর পাওয়া যাবে সেই একক ভেক্টরও চাইতে পারে, যে কোনোটাই চাইতে পারে। তুমি জাস্ট বেসিক জিনিসটা জানা থাকলে আর ওই একক ভেক্টর অবস্থান ভেক্টরের সংজ্ঞাগুলো, মূল কথা যত অঙ্ক যত ঝামেলা এই দুইটা নিয়েই বেশি, সবচেয়ে বেশি একক ভেক্টর এবং অবস্থান ভেক্টর।
এগুলার ক্যালকুলেশন যদি সবসময় একবারে ক্লিয়ার ক্যালকুলেশন তুমি বুঝতে পারো সবসময় ঠিকঠাক মতো, তাহলে তোমার এই অঙ্ক করতে খুব একটা ঝামেলা হবে না। ভেক্টর চ্যাপ্টার যথেষ্ট পরিমাণে সহজ যদি তুমি বেসিক ক্যালকুলেশন গুলো ভালো মতো জানো, না জানলেই কঠিন। ঠিক আছে, আমি আবার নতুন করে লগ ইন করতেছি, সাইন ইন করতেছি। ঠিক আছে, তোমরা আসো তাহলে। তাহলে আমরা এই একক ভেক্টর এবং অবস্থান ভেক্টর সম্পর্কে মোটামুটি ক্লিয়ার দিলাম, এবং কতিপয় ভেক্টর সংক্রান্ত কতিপয় সংজ্ঞ দেখলাম, এবং সরণ ভেক্টর দিয়ে একটা অঙ্ক করলাম। তো বিপ্রতীপ ভেক্টরটা বাকি রয়েছে। বিপ্রতীপ ভেক্টরটা বলে দেই জাস্ট, কিছুই না। কোন একটা ভেক্টর আছে তোমার কাছে, মনে করো তার মান হচ্ছে 2i + 3j। তোমার কাজ হচ্ছে i এর সহগটা কত? 2 এর বিপরীত রাশি হচ্ছে হাফ, j এর সহগ 3 এর বিপরীত রাশি হচ্ছে 1/3। এই করে দিয়ে জাস্ট চেঞ্জ করে, অর্থাৎ মানের পরিবর্তে তার বিপরীত মানটা নিলে আমি বলবো যে এর রিসিপ্রোকাল ভেক্টর বা বিপ্রতীপ ভেক্টর। রিসিপ্রোকাল বা বিপ্রতীপ ভেক্টর হচ্ছে এটা, অর্থাৎ দিকের কোনো পরিবর্তন হবে না, জাস্ট মানটা হয়ে যাবে ইনভার্ট। প্রত্যেকটা উল্টে যাবে। প্রত্যেকটা মান জাস্ট উল্টাই দিবা, আর কিছুই না। এটাকে আমরা বলি বিপরীত। এটার জন্য এতটা গুরুত্বপূর্ণ না, এমসিকিউ তে সর্বোচ্চ আসতে পারে যে একটা ভেক্টর দেয়া আছে তার বিপরীত ভেক্টর কত হবে, এরকম আর কি। তাহলে দেখো, এবার হচ্ছে আমরা ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ করার আগে আরেকটা জিনিস একটু শিখাই নেই, যে ওই জিনিসটা ছাড়া যোগ করতে গেলে যেটা হবে, যেমন মনে করো তোমার কাছে একটা টেবিল আছে, তোমার সর্বশক্তি দিয়ে তুমি যখন ঠেলো তখন তুমি 100 নিউটন বলে ঠেলতে পারো। সর্বশক্তি দিয়ে যখন ঠেলতেছো 100 নিউটন বলে, তা তুমি 100 নিউটন বলে চাইলে টেবিলের এই প্রান্তে ঠেলতেও পারো, কিন্তু তুমি করতে পারো কি, এই বলের মান এবং দিক চেঞ্জ না করে এই প্রান্তে এসে টানতেও তো পারো। কোন সমস্যা আছে? অথবা তাহলে এই টেবিলটা যতটুকু সরবে এইভাবে টানলেও কিন্তু একই পরিমাণই সরবে। তাহলে দেখা যাচ্ছে যে আমি চাইলে কোন একটা বল মানে একটা ভেক্টর রাশি, তার আদি বিন্দুকে আমরা বলি ক্রিয়া বিন্দু। ভেক্টরের আদি বিন্দু বলতে তার ক্রিয়া বিন্দু, বলের ক্ষেত্রে বলের ক্রিয়া বিন্দু এরকম বলতে পারি। ক্রিয়া বিন্দু আমি চাইলে ইচ্ছামতো শিফট করতে পারবো। এই একটা ভেক্টর আছে, তার মান এবং দিক চেঞ্জ করা যাবে না, মান এবং দিক কোনোটাই চেঞ্জ করা যাবে না, জাস্ট প্যারালালি আমি যে কোনো দিকে চাইলে যে কোনো জায়গায় সরাইতে পারবো। অর্থাৎ তার ক্রিয়া বিন্দুটা ইচ্ছামতো আমি এখানে বল প্রয়োগ না করে ওখানে টানতে পারি, এখানে ঠেলা দিতে পারি, এখানে করতে পারি, কিন্তু কন্ডিশন একটাই, বলের মান এবং দিক চেঞ্জ করা যাবে না। এইটাকে আমরা বলি প্যারালাল শিফটিং। আমি চাইলে যে কোনো জায়গায় ক্রিয়া বিন্দু, এটা অনেকটা দেখবে যে বইয়ের মধ্যে আছে, স্বাধীন ভেক্টর নামে একটা সংজ্ঞা দিছে, ওই জায়গায় পাবো। তাহলে সবাই কি বুঝতে পারছো যে এই প্যারালাল শিফটিং জিনিসটা কি বুঝাচ্ছি? আবার বলতেছি, যে ছিল না তার জন্য। ভেক্টরের যোগ আমরা শুরু করতেছি। তার যোগ শুরু করার আগে আরেকটা কথা বলে নেই, যে ভেক্টর রাশির ক্রিয়া বিন্দু, অর্থাৎ একটা টেবিলকে তুমি চাইলে যেই বলে ঠেলতেছো ঠিক একই বলে টানতেও পারো, অর্থাৎ বলের ক্রিয়া বিন্দুর তুমি ইচ্ছামতো চেঞ্জ করতে পারো বলের মান এবং দিক ঠিক রেখে। অবশ্যই মান এবং দিক ঠিক রেখেই তুমি ক্রিয়া বিন্দুটা ইচ্ছামতো সরাচ্ছ, তুমি না ঠেলে টানতেও পারতেছো, অথবা এইখানে না ঠেলে এইখানে ঠেলতে পারতেছো। প্রতি ক্ষেত্রে টেবিলের সরণ বলো বা যাই বলো একই হবে। তো এই জিনিসটা করাটাকে আমরা বলি যে প্যারালাল শিফটিং, যে একটা ভেক্টর রাশি আছে, প্যারালালি আমি সরাবো, যে কোনো দিকে সরাইতে পারবো, অর্থাৎ তার শুরুর বিন্দুটাকে ক্রিয়া বিন্দু বলতেছি, ওই বিন্দুটা ইচ্ছামতো চেঞ্জ করতে পারবো প্রয়োজন অনুযায়ী, যখন প্যারালাল শিফট করার প্রয়োজন হবে। এই তো ভেক্টরের যোগ মূলত প্রধান যে সূত্রগুলা, সাধারণ সূত্র, এটাকে অনেক সময় হেড এন্ড টেইল সূত্র বলা হয়, বা হেড টেইল। তারপর হচ্ছে ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল। তারপর আছে ত্রিভুজ বা বহুভুজ সূত্র, একই সাথে লিখে নেই। বহুভুজ সূত্র ত্রিভুজ সূত্র দিয়ে বোঝা যায়। সামান্তরিক সূত্র। আর আরো একটা সূত্র থেকে যোগ করা যায়, যেটাকে আলাদাভাবে ভেক্টরের যোগের সূত্র না বলে ওটা মেইনলি ভেক্টরের লম্বাংশ। তোমরা ম্যাথে দেখবা যে লম্বাংশ উপপাদ্য নামক একটা উপপাদ্য পাবা, ম্যাথ সেকেন্ড পেপার পড়তে গেলে লম্বাংশ সূত্র দিয়েও ভেক্টরের যোগ করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা যোগের সূত্র হিসেবে সেটাকে মানে বলার প্রয়োজন হয় না, কারণ এটা যোগের সূত্র হিসেবে আমরা এটাকে অ্যাপ্লাই করি না, মানে
লিখি না আর কি, বরং এটাকে লম্বাংশ উপাদ্য হিসেবে লিখি বা লম্বাংশ সূত্র। ওটা আরো পরে জানতে পারবো, এটা এখনই পড়বো না। আমরা মূলত এই জিনিসগুলা ভেক্টরের যোগে পড়বো। ওইটা হচ্ছে ওই লম্বাংশ ব্যবহার করেও যোগ করা যায়, ওটা মাঝে মাঝে কাজে আসবে, এটা তখন শিখে নিব আমরা। কিন্তু আপাতত এই কয়েকটা জিনিস শিখবো। সাধারণ সূত্র, এটাকে হেড টেইল সূত্র বলা হয়। এই সূত্র দিয়ে এই সমস্ত রকম ভেক্টরের যোগ করা যায়, যত ইচ্ছা তত ভেক্টর থাকুক। ত্রিভুজ সূত্র 3টা ভেক্টরের যোগ ভেক্টরের বহুভুজ সূত্র সেই অনুযায়ী যে কটা বাহু সে কটা ভেক্টর। সামান্তরিক সূত্র শুধুমাত্র 2টা ভেক্টরের ক্ষেত্রে ক্রিয়াশীল, একই বিন্দুতে ক্রিয়াশীল। আর লম্বাংশ সূত্র হচ্ছে যে যত ইচ্ছা ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল করতে, অর্থাৎ 10 জন মিলে একটা বস্তুকে টানতেছে, সেই হিসাবের জন্য আমার লম্বাংশ। যেটা আমি সামান্তরিক সূত্র দিয়ে করতে পারবো না। সামান্তরিক সূত্র হিসাব করতে পারবো 2 জন একই বস্তুকে টানতেছে, তখন 2 জন একই বস্তুকে টানতেছে তখন সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু 3 জন বা 4 জন বা 5 জন 10 জন মিলে একটা বস্তুকে টানাটানি করতেছে, তখন লব্ধি বলের হিসাব আমি লম্বাংশ সূত্র দিয়ে করবো। এগুলো পরবর্তীতে ক্যালকুলেশন আছে। আজকে আপাতত শুধুমাত্র সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র দেখায়, সামান্তরিক সূত্র নেক্সট দিন ঠান্ডা মাথায় শুরু করব। নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার দুপুর 2:30টায়, ঠিক আছে? মঙ্গলবার দুপুর 2:30টায় ওই দিন করবো। আজকে হচ্ছে জাস্ট সাধারণ সূত্র এবং ত্রিভুজ সূত্র দুইটা বুঝাই যায়, আর সামান্তরিক সূত্র নেক্সট দিন ঠান্ডা মাথায় শুরু করবো। দুইটা ভেক্টর আছে, সাধারণ সূত্র বা আমরা এটাকে হেড এন্ড টেইল বলি, হেড এন্ড টেইল সূত্র, মাথার লেজ। জিনিসটা হচ্ছে যে একটু আগে তো শিখলাম যে ভেক্টরের চাইলে প্যারালাল শিফটিং করা যায়, ক্রিয়া বিন্দু ইচ্ছা মতো চেঞ্জ করা যায় যদি মান এবং দিক পরিবর্তন না করি। তাহলে হেড এন্ড টেইল বা সাধারণ সূত্র যেটা, সেটা দিয়ে যখন আমি করব তখন করব কি, একটা ভেক্টরের প্রান্ত বিন্দুতে অপর ভেক্টরের আদি বিন্দু নিয়ে বসাই দিব। তাহলে দেখো এই বি এর মান এবং দিক চেঞ্জ না করে এখানে আমি বসাই দিব, এটা হচ্ছে বি, একবারে এক্সাক্ট বি, এটা মান এবং দিক জাস্ট প্যারালাল শিফট করলাম। তাহলে একটার মাথায় অন্যটার টেইল, এটার হেডে অন্যটার টেইল, তাহলে একটার প্রান্ত বিন্দুতে অপরটার আদি বিন্দু এরকম করে বসানোর পর শেষেরটার শেষ বিন্দু আর প্রথমটার আদি বিন্দু এই রেখাটা যোগ করে দিলে এটাই বুঝাবে এই দুটার লব্ধি বা যোগফল। এটাকে বলতে পারবো a প্লাস b। বুঝতে পারছো কিনা দেখো। আমার কাছে এখন যদি 5-6টা থাকে, এই একটা আছে, 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 আমি বললাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি, এটা ই, বললে এগুলাকে যোগ করো। আমি করবো কি, ফার্স্টে এ নিব, এই যে এ একবারে এক্সাক্ট এ। এবার বি, বি কোন দিকে, এই যে উপরের দিকে, ঠিক এই দিক, এই যে এই দিক, এই বি নিয়ে এখানে বসাবো, এই যে এটা হচ্ছে বি। তারপরে সি, সি কোন দিকে, আবার নিচের দিকে, যে একবার এক্সাক্ট হচ্ছে সি, খাড়া নিচের দিকে, তাহলে এই বিন্দু থেকে খাড়া নিচের দিকে আসবে, এটা হচ্ছে সি, সি ভেক্টর। তারপর ডি, ডি হচ্ছে আসতে আবার কোন দিকে, এই দিকে, তো ডি আসতে হচ্ছে ঠিক এই বরাবর, ডি আসতেছে এই বরাবর, তো এইখান থেকে তাহলে আমি এই বরাবর এই যে আসলাম ডি। এবার লাস্টে ই, ই হচ্ছে আবার সোজা সামনের দিকে, তাহলে ই হচ্ছে এখান থেকে আবার সোজা সামনের দিকে, এইটা হচ্ছে ই। ফাইনালি চূড়ান্ত বিন্দু পাইলাম এইখানে, আর আদি বিন্দু ছিল কোথায়, এইখানে। এই দুইটাকে যদি যোগ করে দেই যা পাবো সেই জিনিসটাকে আমি বলতে পারবো a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস। আমি ইচ্ছা মতো নিচ্ছি তো এই জন্য চিত্রটা দেখো কি বিদঘুটে হয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই। তুমি খালি একটার মাথায় আরেকটা, একটার মাথায় আরেকটা এরকম পর পর বসায় যাওয়ার পর সব লাস্টেরটার মাথার সঙ্গে প্রথমটার মানে লেজ, লাস্টেরটার মাথার সঙ্গে প্রথমটার লেজ যদি যুক্ত করে দাও, তখন হচ্ছে ওই রেখাটাই বা ওই ভেক্টরটাই বাকি সমস্তগুলা ভেক্টরের যোগফল নির্দেশ করবে। এটা বুঝাবে হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এটাই হচ্ছে সেই রেজাল্টেন্ট। এই হচ্ছে সাধারণ সূত্র। সেগুলো যেভাবে আছে সেভাবে কি লিখতে হবে? অবশ্যই, দিক চেঞ্জ না করলে, দিক চেঞ্জ করা যাবে না, ঠিক একবার এক্সাক্ট ওইভাবে নিয়ে বসাইতে হবে। বললাম না, প্যারালাল শিফটিং হবে, জাস্ট সমান্তরালে সরাইতে পারবা কিন্তু দিক চেঞ্জ করতে পারবা না, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে অলরেডি কিন্তু ত্রিভুজ সূত্র তোমরা শিখে ফেলছো। এই যে সাধারণ সূত্রের মধ্যে ত্রিভুজ সূত্র আছে, দুইটা ভেক্টরের জন্য যখন আমি সাধারণ সূত্র লিখছি তখন অ্যাকচুয়ালি একটা ত্রিভুজের মতো চিত্র হয়ে যায়। তখন আমি এটাকে নাম দিলাম ধরো সি। 3টা বা 4টা বা 5টা অনেকগুলা ভেক্টর মিলে একটা আবদ্ধ চিত্র তৈরি করবে।
কতগুলো ভেক্টর মিলে একটা আবদ্ধ চিত্র তৈরি করবে। এরকম যদি হয়, যেমন দেখো 3টা ভেক্টর মিলে একটা ত্রিভুজ মানে আবদ্ধ চিত্র তৈরি করছে। আবদ্ধ চিত্রে ওই ভেক্টর রাশির দিক মানে তীর চিহ্ন হয় ঘড়ির কাঁটার ক্রমে থাকতে পারে, না হলে ঘড়ির কাঁটার উল্টা ক্রমে। এই 2 ক্রমের বাইরে তো আর থাকা পসিবল না। এর বাইরে আর কোনো ক্রম আছে? নাই কিন্তু। তাহলে ত্রিভুজ সূত্র বা বহুভুজ সূত্র বা পরবর্তী ত্রিভুজ, বহুভুজ, পঞ্চভুজ যাই বলি না কেন, ত্রিভুজ বা বহুভুজ সূত্রকে তুমি এইভাবে মনে রাখবা। তোমার জন্য মনে রাখা সহজ হবে তোমার জন্য। যে খেয়াল করে দেখো, এ আর বি একই অ্যারো চিহ্ন, একই ক্রমে মানে ঘড়ির কাঁটার উল্টা দিকে, কিন্তু সি এর হচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে। এজন্য একই ক্রমে যারা থাকে তাদের যোগফল বিপরীত ক্রমে যে বা যারা থাকে তাদের সমান। তো এই সাধারণ সূত্র থেকে আমি ত্রিভুজ সূত্রই পাচ্ছি। এটা কিন্তু সাধারণ সূত্রে এই জিনিসটা পাইছিলাম। ত্রিভুজ সূত্র বলার সময় একটু ভিন্নভাবে বলতেছি আর কি। দেখো বুঝতে সমস্যা হলে বলো। আবার একটু বলতে হলো তো। হ্যাঁ, আবদ্ধ চিত্র কয়েকটা ভেক্টরে, যেখানে 3টা ভেক্টর মিলে একটা আবদ্ধ চিত্র হয়েছে। এখানকার দেখো এ এর তীর চিহ্ন আর বি এর তীর চিহ্ন দুইটা এই টোটাল বদ্ধ চিত্রের মধ্যে যদি ঘুরতে যায় ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরবে, কিন্তু সি এর দিক ঘুরবে ঘড়ির কাঁটার দিকে। তাহলে একই ক্রমে যারা আছে এ আর বি তাদের যোগফল বিপরীত ক্রমে যে বা যারা আছে তাদের সমান। তাহলে দেখো আমি আরো কয়েকটার জন্য লিখি, এবার 5টার জন্য লিখি। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে আবার কি ই। আমি যে কোনো এক জায়গা থেকে শুরু করব, যে কোনো এখান থেকে শুরু করলাম। ফার্স্টে পাইলাম কি এ, ধরলাম যে এই দিকটা হচ্ছে পজিটিভ, ঘড়ি কাঁটার উল্টা দিককে পজিটিভ। খেয়াল করো, তুমি চাইলে এটাও তো লিখতে পারতা যে a প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 0। ওই সিটাকে এই পাশে নিয়ে আসলে তাহলে কি হবে, সিটা মাইনাস হয়ে যাবে না? মাইনাস হবে। তাই সাধারণত অ্যান্সার চিত্র দিয়ে পরীক্ষায় করবে কি, এরকম একটা চিত্র দিবে, পি কিউ আর এরকম লেখা থাকবে, বলবে যে চিত্র অনুযায়ী নিচের কোনটি সঠিক। অপশনে থাকবে যে এরকম ভাবে থাকবে এ বি সি, যে এরকম ভাবে থাকবে, সব এক পাশে নিয়ে 0 আকারে। ত্রিভুজ না দিয়ে পঞ্চভুজ দিয়েও দিতে পারে। দেখো তো সেক্ষেত্রে তুমি করবা কি, সবচেয়ে সহজ হচ্ছে এটা, যে কোনো একটা বিন্দু থেকে পুরোটুকু ঘুরে আসবো, একই দিক পাইলে প্লাস, উল্টা দিক পাইলে মাইনাস বসাবো। তাহলে দেখো এ বরাবর, যেহেতু এ থেকে শুরু করছি একেই প্লাস ধরলাম, তার মানে এই ঘড়ির কাঁটার উল্টা দিকটা প্লাস, তাহলে ঘড়ির কাঁটার দিকে উল্টা দিকে যে এইবার বিপরীত দিকে যেগুলো পাবো সেগুলোকে মাইনাস বসিয়ে দিব। তাহলে এ বি কি এর দিকে না এর উল্টা দিকে আসতেছে? উল্টা দিকে আসতেছে, এই জন্য মাইনাস বি। সিও একই ঘটনা, এ যেদিকে যাচ্ছিল সি তার উল্টা দিকে আসতেছে, এই জন্য মাইনাস সি। কিন্তু ডি এসে আবার এর দিকেই যাচ্ছে, তাহলে এটা এখানে এসে আবার প্লাস ডি। ই ই আবার হচ্ছে এই এর দিকের উল্টা মানে ক্রমের উল্টা, তাহলে লাস্টেরটা আবার বিয়োগ, এটা সমান 0। দেখো তো চিত্র অনুযায়ী সবাই বুঝতে পারছো কিনা? এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি আবার মাইনাস সি। ঘড়ি কাটার দিকে প্লাস, উল্টা দিকে ওটা মাইনাস হবে না, ঘড়ির কাঁটার উল্টা দিকে প্লাস দিছি, ঘড়ির কাঁটার দিকে মাইনাস দিছি। তুমি এভাবে না লিখে তুমি এটাও লিখতে পারবে, মাইনাস এ প্লাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস ডি প্লাস ই, এইভাবেও লিখতে পারতা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। খালি মনে রাখবা ফার্স্টে যেটা ধরবো, হ্যাঁ এক পাশে নিয়ে আসবা সবগুলাকে, যখন এক পাশে রাখবা, এক পাশে যখন রাখবা সবগুলাকে, তখন হচ্ছে যে একই ক্রমে যারা আছে তাদের চিহ্ন একরকম, বিপরীত ক্রমে যারা আছে তাদের চিহ্ন আরেক রকম। এই জিনিসটা বুঝলি একবারে নরমাল কমন। পরীক্ষায় 2 রকম কোশ্চেন হয়, একটা সমীকরণ দিয়ে বলবে যে নিচের কোন চিত্রটি সঠিক, তখন অপশনে 4টা চিত্র থাকবে, সমীকরণ অনুযায়ী কোন চিত্রটার সাথে মিলতেছে ওটা তোমাকে বলা লাগবে। অথবা একটা চিত্র দিবে, বলবে নিচের কোন সমীকরণটি সঠিক। চিত্র দিয়ে সমীকরণ চাইবে অথবা সমীকরণ দিয়ে চিত্র চাইবে। পারবা না? হ্যাঁ, এই জিনিসটা এমসিকিউর জন্য এটা গুরুত্বপূর্ণ। ভার্সিটিতে এটা, ঢাকা ভার্সিটিতে বেশ কয়েকবার আসছে এই কোশ্চেনটা, অন্যান্য ভার্সিটিতে অনেকবার আসছে। দেখবা যে এটা যেখানে পরীক্ষায় 5টা ভার্সিটিতে যদি পরীক্ষা দাও বা 5 জায়গায় যদি পরীক্ষা দেওয়ার সুযোগ হয়, দেখবা যে 2-1 জায়গায় কমন পেয়ে যাবা এই অঙ্ক। তাহলে তো গেল কি কি, সাধারণ সূত্র, ত্রিভুজ বা বহুভুজ সূত্র গেল। তাহলে সামান্তরিক সূত্র এসেই পড়লো। তাহলে সামান্তরিক সূত্র জাস্ট শুধু আমি আজকে আইডিয়া দিব সূত্রটা কি। নেক্সট দিন হচ্ছে এটার ক্যালকুলেশন কিভাবে সূত্রের সাহায্যে, যোগের সূত্র যেহেতু, তার মানে যোগফল বা লব্ধি বের করব। যোগের সূত্র যেহেতু, যোগফল বা লব্ধি বের করব। এই লব্ধির মান এবং দিক নির্ণয়, সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয় নেক্সট দিন আমরা দেখব। আজকে জাস্ট শুধু আইডিয়া দিয়ে যাচ্ছি।
নদীর মাঝখানে নৌকা আছে, এই দিক থেকে ওই মনে করো বাঁশ দাঁড় করানো, ওই বাঁশের মাথায় এই পাশ থেকে নদীর এই পার থেকে একজন টানতেছে, এই পার থেকে একজন টানতেছে। বলো দেখি যে নৌকাটা কোন দিকে যাবে? এই হচ্ছে পানি, নদীর পানি, এগুলো নদীতে। নৌকাটা কোন দিকে যাবে? আগে স্যার মাঝখান থেকে। এই মাঝামাঝি কোন একটা দিকে যাবে, মাঝামাঝি কোন একটা দিকে যাবে। এই এই রেখার বাইরে এই দিকের কোন দিকে বা এই দিকে যাওয়ার কোনো চান্স আছে? না, কোনো চান্স নাই। মাঝখানে এর মধ্যেই যেতে হবে, এর মধ্যে কোন একটা দিকে যাবে। তো যাই হোক, তাহলে আমি আলাদাভাবে দেখাচ্ছি। এটা একটা ভেক্টর পি, এটা একটা ভেক্টর কিউ। খেয়াল করো, একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটি ভেক্টর, একই বিন্দুতে ক্রিয়াশীল। অবশ্যই একই বিন্দুতে ক্রিয়াশীল না হলে সামান্তরিক সূত্র আমরা অ্যাপ্লাই করি না, করতে পারি না আর কি। একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরের যোগ, এটার জন্য আমার প্রয়োজন হচ্ছে সামান্তরিক সূত্র। আমরা সবচেয়ে বেশি ইউজ করি সামান্তরিক সূত্র একমাত্র এই কন্ডিশনে, যখন একই বিন্দুতে ক্রিয়াশীল দুটো ভেক্টর পাওয়া যাবে, যে একই বিন্দুতে দুইজন টানতেছে, একই বস্তুকে দুইজন টানতেছে, ওই জিনিস বুঝাইতে। তাহলে খেয়াল করো, এই দুটার লব্ধি আমি সাধারণ সূত্র দিয়ে বের করতে পারি। খেয়াল করো, পি এর মাথায় নিয়ে কিউ কে বসাই দিব, এই যে কিউ কে নিয়ে বসাই দিব পি এর মাথায়, তাহলে এই যে ঠিক এটা পাবো। এই তাহলে আমি বলবো যে এই যে এটাও তাহলে কিউ, তাহলে এটা শেষ। এই এটাই তাহলে কি তাদের লব্ধি না পি প্লাস কিউ? দেখো তো, বুঝতে পারছো? না না, পি এর মাথায় কিউ কে নিয়ে বসাই দিলাম, পি এর মাথায় কিউ কে নিয়ে বসাই দিলাম, তাহলে পেয়ে গেলাম পি আর কিউ এর লব্ধি, যে এটা। আমি চাইলে এটাও করতে পারতাম, কিউ এর মাথায় নিয়ে তো পি, কিউ এর মাথায় নিয়ে পি বসাইতে পারতাম, পি কে নিয়ে ওইখানে বসাই একই দিলে আসতো। একই জিনিসই আসতো ঘুরে ফিরে। এটাই হচ্ছে আমার লব্ধি। ভেক্টর আকারে লিখলে আর ইকুয়াল টু পি প্লাস কিউ, আর ইকুয়াল টু কি পি প্লাস কিউ। সাধারণ সূত্র বা ত্রিভুজ সূত্র অনুযায়ী লেখা যায় না, এই যে দেখো, পি কিউ উল্টা দিকে কে আর, পি আর কিউ একই দিকে, আর হচ্ছে কি উল্টা দিকে, পি আর কিউ এর যোগফল আর এর সমান। কিন্তু আমাদের যেটা করা লাগে পরীক্ষায়, পি ভেক্টরের মান ও দিক, কিউ ভেক্টরের মান ও দিক একবারে দেয়া থাকে না, শুধু পি এর মান, শুধু কিউ এর মান আর মধ্যবর্তী কোণ দেয়া থাকে। কারণ কি, দুইটা দিক তুমি জানো। এই দেখো, আমি আমার হাত দুই দিকে ছড়াইলাম, হাত দুই দিকে ছড়াইলাম, তার মানে বুঝাচ্ছে কি, আমার ডান হাত একটা ভেক্টর, বাম হাত একটা ভেক্টর। আমি যদি এই হাতের দিক জানি আর এই হাতের দিক জানি, দুইটা জানা দিকের মধ্যবর্তী কোণটাও কিন্তু তুমি চাইলে চাঁদার সাহায্যে যে কোনো মুহূর্তে বের করে নিতে পারতেছো। তার মানে মনে রাখবা, দুইটা ভেক্টর দেওয়া আছে মানে কি, তাদের মান জানো, পি এর মান তুমি জানো, কিউ এর মান জানো, কিউ এবং পি কিউ এর মধ্যবর্তী কোণ আলফাটাও তুমি সাথে সাথে জানো, কারণ তুমি এই দুইটার দিক জানো মানে তাদের ওই দুইটা দিকের মধ্যবর্তী কোণটাও তুমি একই সাথে জানো। এই পি কিউ আলফা, এই তিনটা জিনিসের মাধ্যমে লব্ধির মানের সূত্র আছে, পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস টয়েস পি কিউ কজ আলফা। আর লব্ধির দিক, এটা আমরা প্রমাণ করব নেক্সট ক্লাসে, আজকে পড়বো না, আজকে জাস্ট আমি লিখে দিচ্ছি, নেক্সট দিন প্রমাণ করব যে কিভাবে আসছে এটা। যখন ভেক্টর আকারে লিখলে তো এরকম, এখানে তো দিক সহ বুঝাচ্ছি, কিন্তু এখানে কি দিক বুঝাচ্ছি না, শুধু মান, শুধু মান। শুধু মান বলতে কি, এই পি ভেক্টরের দৈর্ঘ্য আমি যে হিসাব করে নিছি, আমরা প্রথমে বলছিলাম যে দৈর্ঘ্য ইচ্ছা মতো নেই, তো কোন একটা হিসাব মতো পি নিছি, তাহলে বাকি সবকিছু সেই হিসাব মতোই নেওয়া লাগবে না, সেই হিসাব মতো কিউ নিছি, সে অনুযায়ী সামান্তরিক পূর্ণ করলে যে কর্ণটা পাবো, দেখো একটা সামান্তরিক হয়ে গেছে। দুটি ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল হলে ওই দুটি ভেক্টর দ্বারা একটা সামান্তরিক পূর্ণ করা যায়, ওই সামান্তরিকের কর্ণই হয় ভেক্টর দুইটার লব্ধি। ভেক্টর আকারে লিখলে এরকম, কিন্তু লব্ধির মান বের করলে এটা আসবে। আর লব্ধির দিক, বলো দেখি যে দিক বোঝানোর কয়টা উপায় বলছিলাম শুরুতেই, বলো ক্লাসের শুরুতেই ভেক্টর রাশির দিক প্রকাশ করার কয়টা উপায় বলছিলাম? দুইটা উপায়। দুইটা। স্থানাঙ্ক অবস্থা থাকলে একক ভেক্টর আইজে কে প্লাস আইজে এগুলা মাইনাস আইজে কে এগুলা দিয়ে, আর স্থানাঙ্ক অবস্থা না থাকলে জানা দিকের সাথে কোণ, জানা দিকের সাথে কোণের মাধ্যমে নতুন দিক। এই ক্ষেত্রে দেখো, পি এর দিক জানা দিক, কারণ আগে থেকে পি দেওয়া আছে, কিউ এর দিকও জানা দিক, কারণ আগে থেকে কিউ দেওয়া আছে। তার মানে তুমি লব্ধি, এই যে লব্ধি বা আর এর দিক, তুমি চাইলে বলতে পারো জানা দিকের সাথে কোণ মানে কি, পি এর সাথে কত কোণে আছে, থিটা পি, এই কোণটা যদি বের করো তাও হচ্ছে, অথবা থিটা কিউ, কিউ এর সাপেক্ষে কোণ কত, অর্থাৎ
লব্ধির দিক পি এর সাপেক্ষে, লব্ধির দিক কিউ এর সাপেক্ষে, যে কোনো একটা হিসাব করলেই হয়। পরীক্ষায় দেখবো অঙ্ক দিলে কখনো এটা লাগতে পারে, কখনো এটা লাগতে পারে, তাই তুমি দুইটাই মনে রাখবে যে কিভাবে সূত্রটা হয়। আমি ডিরেক্টলি লিখতেছি আপাতত, নেক্সট দিন আমরা এই প্রমাণগুলো দেখবো। আমি জাস্ট পি এর সাপেক্ষে সূত্রগুলো লিখছি, তোমাদের আপাতত জানা লাগবে না যে কিভাবে আসলো, জাস্ট বইয়ে দেখে নিবা বা বইয়ে দেখবে যে এই সংক্রান্ত অঙ্ক আছে, একটু বোঝার চেষ্টা করবা যে প্রমাণটা কিভাবে আসছে। তারপরে কখন লব্ধির মান সবচেয়ে বেশি হয়, যেমন খেয়াল করো দুইজন একই দিকে টানতেছে, লব্ধি অনেক বেশি হবে, কিন্তু উল্টা দিকে টানলে লব্ধি কি অনেক বেশি হবে। তার মানে পি কিউ এর মান ঠিক থাকলেও আলফার মান চেঞ্জ হওয়ার কারণে, ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ চেঞ্জ হওয়ার কারণেই লব্ধির মানও কম বেশি হয়। তো এই জিনিসগুলা খেয়াল রাখা লাগবে। তো এগুলা তোমরা বাসায় গিয়ে আজকে যে লব্ধির সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, আলফা 90 ডিগ্রি হলে কি হয়, তারপরে লব্ধির দিকের সূত্র, এগুলার প্রমাণটা কিভাবে আসছে বা কি, তুমি ওইটা টোটালটা সামান্তরিক সূত্রটা নিজের মতো করে বোঝার চেষ্টা করো। নেক্সট ক্লাসে আমি প্রমাণ বুঝাই নিয়ে তারপর অঙ্ক শুরু করে দেবো, ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে করো। স্যার বই তো কিনে বই কিনবো। বই কিনে ফেলো, থিওরির জন্য সাজান তপনের বইটাই বেটার, ওখানে থিওরি সবচেয়ে মানে সহজ ভাষা ইউজ করছে, ওইটা লাগবেই। ও আচ্ছা। পাশাপাশি আমির হোসেন ইসাক বা হচ্ছে তোফাজ্জল বা যে বই দেখবা যে ম্যাথ, প্রচুর ম্যাথ আছে সাধারণত। এখন এই আমির হোসেনের নতুন এডিশন গুলাতে প্রচুর ম্যাথ, আগে তো এমনিতেই ম্যাথ বেশি ছিল, মাঝখানে কয়েক বছর আবার আমির হোসেন ইসাকে একটু কেমন জানি মানে খুব হয়তো আপডেট করে নাই তেমন একটা, নতুন এডিশন তেমন একটা বের হয় নাই, যার কারণে ওই মাঝখানের বইগুলোতে খুব অল্প অঙ্ক ছিল। কিন্তু এখন আবার নতুন এডিশন যেটা বেরিয়েছে আমির হোসেন ইসাকের, প্রচুর ম্যাথ আছে, ঠিক আছে? সাজান তপনের আমির হোসেন হইলেই মোটামুটি হয়ে যায়। আর যারা তারপরে বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা বুয়েটের প্রশ্ন ব্যাংক বা ওই অন্য রাইটারের বই, যেমন নটরডেমের মধ্যে সুশান্তের বই পড়ায়, আবার কোথাও কোথাও তফাজ্জলের বই পড়ায়, তো ওগুলাও তুমি আলাদা তোমার সংগ্রহে রাখতে পারো যদি তোমার বুয়েট বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকে সেক্ষেত্রে, ঠিক আছে? আর যদি শুধু মেডিকেল বা ভার্সিটি প্রিপারেশন থাকে তাহলে এই দুইটা বই এনাফ, সাজান তপন এবং এই কি জানি আমির হোসেন। আসলে বুয়েটের জন্য এই দুইটাই এনাফ, কিন্তু তারপরে ওই যে একটু বেশি অঙ্ক করা যাবে, একটা বই থাকলে বেশি অঙ্ক করা হয়, বই না থাকলে করা হয় না। এই জন্য বলছি সেই ক্ষেত্রে বইটা কিনে থাকা ভালো। এই আচ্ছা, তাহলে হচ্ছে এই কি জানি এটার রেকর্ডটা আমি দিয়ে দিব। আর হচ্ছে যে এই ভেক্টর চ্যাপ্টার ফুল কমপ্লিট হওয়া পর্যন্ত রেকর্ড দিব, কারণ অনেকে মনে করতেছে যে কারণ ক্লাস নিচ্ছি তো, অনেকে বলছে এটাকে ফ্রি নাকি। ফ্রি বলতে আমার কলেজের ক্লাস নেওয়া লাগতেছে, তো কলেজের স্টুডেন্টদের জন্য ওই চুম্বকের চ্যাপ্টার গুলো আমার ফ্রি করে দিচ্ছে, ওগুলোদের ক্লাস নেওয়াই লাগবে। তো ওই জন্য আমি ভাবলাম যে শুধু ওদেরকে ফ্রি না দিয়ে চুম্বকের লেকচার সবাই দেখুক, কোনো সমস্যা নেই। কিন্তু যারা আমার কাছে কন্টিনিউ করতে চাও তারা হচ্ছে যে মান্থলি পেমেন্ট দিয়ে পড়তে হবে, এই হচ্ছে কথা। আর এমনি নাইলে গ্রুপে এসে মাঝে মাঝে ভিডিও দেখলা, সেটা তো তোমার চাহিদা মতো তুমি দেখতেই পারো, সেটা কোনো সমস্যা না, ওটার জন্য পে করা লাগবে না। কিন্তু রেগুলার ক্লাস করবা এবং তোমার এই ক্লাসের পর সেই ভিডিওটাও তোমার লাগবে, সেক্ষেত্রে তোমার পেমেন্ট করা লাগবে, ঠিক আছে? সিস্টেমটা হচ্ছে এটা। আর ভাইয়া হ্যাঁ বলো। আমি তো মানে এবার এইচএসসি দেবো, আমার কাছে শুধুমাত্র শাহজাহান তপন আর ইসাক আছে, হবে না? হ্যাঁ হবে হবে, দরকার নাই, আর যথেষ্ট। বললাম যে এই দুইটা যথেষ্ট, কিন্তু তোমার যদি মনে করো যে তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিবা, তুমি ফার্স্ট ইয়ারে আছো এখন, তখন তোমার এই দুইটা বই এর পাশাপাশি বাড়তি আর একটা বই যদি খুব দরকার হয়, এই দুইটা করা শেষ আর করার কিছু পাচ্ছ না, তখন নতুন বই হিসেবে সুশান্তের বই বা তোফাজ্জলের বই নিতে পারো। কিন্তু দরকার নেই, এই দুটাতেই মোটামুটি যথেষ্ট পরিমাণে আছে, এর চেয়ে বেশি দরকার নেই। বাড়তি খালি ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির প্রশ্ন ব্যাংক হইলেই এনাফ। একটা ভালো প্রশ্ন ব্যাংক হইলেই তোমার একবার অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যাবে ভালো মতোই। ভাইয়া হ্যাঁ বলো। আমি তো ইপিপি স্টুডেন্ট, আপনি ভিডিওটা রেকর্ড সব সময় দিয়েন, মানে আমাদের একটু ভালো হইতো, রিপিট হইতো ক্লাস। আচ্ছা, রিপিট বলতে এই যে আমি চুম্বক পর্যন্ত রেকর্ড দিতে পারবো, তারপর হচ্ছে ভেক্টরেরও রেকর্ড দিব, কিন্তু এয়ারপোর্ট থেকে রেকর্ড বা যা কিছু ওগুলা তো কন্টিনিউ একমাত্র যারা প্রাইভেট পড়বে তাদের জন্যই করতে পারবো, ঠিক আছে? সবার জন্য তো আমার পক্ষে করা পসিবল না। না, ভেক্টর তো আমাদের ক্লাসে আপনি ফুল নিছিলেন না, সেজন্য বলতেছি। ভেক্টর, আচ্ছা ভেক্টরটা তো দিয়ে দিব, সমস্যা নাই। এগুলো তোমাদের ওই যে আচ্ছা যারা ইপিপি তে ভর্তিকৃত আছে, বিশেষ করে সেকেন্ড টাইমের যারা, তোমাদের তো আর এই আলাদাভাবে এখন আর প্রাইভেট পড়ার প্রয়োজন নাই, কারণ তোমরা অলরেডি পড়ছো। সেকেন্ড টাইমদের জন্য এই জন্য সেকেন্ড টাইমদের যে অনলাইন ক্লাসের যে গ্রুপটা আছে না, ওখানে আমি এই রেকর্ডগুলো দিয়ে দিব, তোমাদের আলাদাভাবে প্রাইভেট পড়ার প্রয়োজন নেই, ক্লাস করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, বাট আপনি ভেক্টরের ইটা দিয়েন, আমাদের ওই যে নৌকা নদী সম্পর্কে ওই ম্যাথটা করাইছিলেন না, তাছাড়া বাকি সব নদী নৌকার হইছে। ভিডিও তো আমার রেকর্ড করা আছে ইউটিউবে, ওই লিংক ওই আজিম ফিজিক্স ক্লাসরুমের গ্রুপে একটু পুরান দিকের পোস্ট গুলা দেখো, প্রচুর ভিডিওর লিংক আছে, ওই আমার ইউটিউব চ্যানেলে গেলেই নদী নৌকার অঙ্ক পাবা। নদী নৌকা
সংক্রান্ত নদী নৌকা সংক্রান্ত অঙ্কটা দিয়ে দিচ্ছে ওখানে, ভিডিও লেকচার আছে আর একবার। প্রবলেম হইলে প্রবলেম হবে না, তুমি দেখবা, তুমি পুরো ভিডিওটা দেখো, দেখার পরে প্রবলেম হলে আমাকে ওই ছবি তুলে গ্রুপে পোস্ট করো, নাহলে মেসেঞ্জারে নক করো, যে কোনো একটা করলে হবে। অথবা আচ্ছা জুমের পরবর্তী ক্লাসে বলে যে ভাইয়া এই যে এই প্রবলেম আছে, এটা সলভ করে দেব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে, থাকো তাহলে সবাই, বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ।